আসসালামু আলাইকুম ভাইপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের পরিপাক এবং শোষণের পরবর্তী গুরুত্বপূর্ণ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যা পড়াবো সবকিছু সিকিউ কিংবা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে যা পড়বো প্রত্যেকটা জিনিস আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কি কি পড়বো? পাকস্থলীতে খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। আমরা কিন্তু গত ক্লাসে আমাদের মুখ, দাঁত এগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করছিলাম এবং মুখে কিভাবে বিভিন্ন রকমের খাবারের পরিপাক হয় সেই জিনিসটা জানছিলাম। আমরা কিন্তু একটা শর্টকাট টেকনিকও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মুখে নর্মালি শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। মুখে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। পাকস্থলী বলতেও প লাগে, প্রোটিন বলতেও প লাগে। প্রোটিনকে যদি বাংলাতে উচ্চারণ করো সেখানেও কিন্তু প লাগে, ঠিক না? সো পাকস্থলীতে হবে প্রোটিনের পরিপাক। আর ক্ষুদ্রান্তে হবে সব ধরনের খাবারের পরিপাক, সব ধরনের খাবারের পরিপাক। সো এই শর্টকাটটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে মুখে শর্করা, পাকস্থলীতে প্রোটিন, ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, পাকস্থলীতে পরিপাক সম্পর্কে জানতে হলে নিশ্চয়ই পাকস্থলীর যে অ্যানাটমি বা পাকস্থলীর গঠনটা কীরকম সেটা নিশ্চয়ই বুঝতে হবে। আমরা কিন্তু মুখে বিভিন্ন খাবারের পরিপাক যখন দেখছিলাম তখন মুখের মাঝে কি কি গ্রন্থি আছে, লালা গ্রন্থির কথা আমরা জানছিলাম, দাঁত আছে, সে দাঁতের গঠন সম্পর্কে জানছিলাম। সো এরকমভাবে পাকস্থলীতে খাদ্য পরিপাক জানতে হলে নিশ্চয়ই পাকস্থলীর গঠনটা আমাদের একটু জানতে হবে। বাসায় যদি হচ্ছে কারো বাচ্চা কাচ্চা থাকে বা অনেকে হয়তো বা হচ্ছে বিয়ে হয়ে গেছে, তোমাদের মেয়েদের কথা বলতেছি স্পেশালি। সো তোমাদের যখন হচ্ছে বেবি হবে দেখবা যে শুরুর দিকে বেবিরা কিছুক্ষণ পরপরই হচ্ছে খাবারের জন্য চিলাচালি করতেছে। এর কারণটা কি? তার যে ছোট্ট পাকস্থলী, সে পাকস্থলীর ধারণ ক্ষমতা মাত্র 30 ml, মাত্র 30 ml কিংবা 1 ounce। সো সে খাবার খেলে ওই জিনিসটা দ্রুত ফিল আপ হয়ে যায়, আবার ওই জিনিসটা দ্রুত খালিও কিন্তু হয়ে যায়, যে কারণে একটা শিশু জন্মগ্রহণের পর কিন্তু বারবার হচ্ছে খাবার খাইতে হচ্ছে কিছুক্ষণ পর পর জ্বালায়। অন্যদিকে বয়সন্ধিকালে হচ্ছে এটার ধারণ ক্ষমতা হয় 1 লিটারের মতো, আর প্রাপ্তবয়স্ক অবস্থায় পাকস্থলীর ধারণ ক্ষমতা 1.5 থেকে 2 লিটারের মতো হয়ে যায়। এবং যারা হচ্ছে, এই জিনিসটা ইন্টারেস্টিং একটা তথ্য, যে যারা হচ্ছে ধরো মানে পেশাদার খাদক বলা হয় আর কি, প্রফেশনাল ইটার। সো তারা যেই কাজটা করে, তারা হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য খাইতে 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 পাকস্থলীর ধারণ ক্ষমতা কিন্তু বাড়ায় ফেলে। তাদের পাকস্থলী, এটা যেহেতু একটা মাসেল মানে আমাদের হাতের এই জিনিসটা যেরকম মাসেল, আমরা ব্যায়াম করলে এটা যেরকম ফুলে যায়, ঠিক তেমনি পাকস্থলীতে বেশি বেশি যদি খাবার দাও তুমি, পাকস্থলীরও ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, সো তাদের ধারণ ক্ষমতা আরও বেশি হবে। বাট সচরাচর অ্যাভারেজে একজন মানুষের 1.5 থেকে 2 লিটারের মতো ধারণ ক্ষমতা থাকে। ঠিক আছে, আচ্ছা, আর পাকস্থলীর অবস্থানটা কোথায়? পাকস্থলীর অবস্থান কিন্তু ডায়াফ্রামের নিচে। এটা মনে রাখবা, পাকস্থলীর অবস্থান হচ্ছে ডায়াফ্রামের নিচে। আমরা জানি আমাদের যে বুক, সে বুকের মাঝে কিছু অঙ্গ আছে। কি অঙ্গ আছে? বুকের মাঝে ফুসফুস আছে, আমাদের হৃৎপিণ্ড আছে, এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ঠিক না? এই দুইটা হচ্ছে বুকের মাঝে আছে। সো বুকের অঙ্গগুলাকে পেটের অঙ্গগুলা থেকে, পেটের অঙ্গের মাঝে কি আছে? পেটের মাঝে হচ্ছে পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত্র আছে, ঠিক আছে, আমাদের লিভার আছে। সো পেটের অঙ্গগুলা থেকে যেই পর্দাটা হচ্ছে আলাদা করে রাখে, বা যে পেশিবহুল পর্দাটা আলাদা করে রাখে, সেটা মাঝখানে থাকে। ঠিক আছে, বুক এবং পেটের মাঝখানে যেহেতু আছে, এই জন্য এটাকে বলা হয় মধ্যচ্ছদা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মধ্যচ্ছদা কিংবা ডায়াফ্রাম। এটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। সো সে ডায়াফ্রামের নিচে কিন্তু অবস্থান করে। আমরা জানি যে পাকস্থলী এটা হচ্ছে পেটে থাকে, সো ডায়াফ্রামের নিচে অবস্থান করবে, এই জিনিসটা মনে রাখবে জাস্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আসো হচ্ছে পাকস্থলীর মাঝে কি কি অংশ থাকে। আমরা কিন্তু এটা প্রথম ক্লাসেই বলছিলাম যে পাকস্থলীর হচ্ছে মোটামুটি 5টার মতো অংশ আছে। কয়টার মতো অংশ? 5টার মতো অংশ। কি কি? 1 নম্বর যে অংশটা থাকে সেটাকে বলা হয় কার্ডিয়া। এখন কার্ডিয়া কথাটা বা কার্ডিও কথাটা, এটা তো হচ্ছে কিসের সাথে জড়িত? হৃৎপিণ্ডের সাথে জড়িত না, হার্টের সাথে জড়িত। সো আমরা মনে রাখবো এই কার্ডিয়া অংশটা হচ্ছে হার্টের সবচেয়ে কাছে, হার্টের সবচেয়ে কাছে। সো যেহেতু হৃৎপিণ্ডের সবচেয়ে কাছে হচ্ছে আমাদের পাকস্থলীর এই অংশটা, এজন্য এটাকে বলা হয় কার্ডিয়া। এটাকে কি বলা হয়? কার্ডিয়া বলা হয়। সো 1 নম্বর কি থাকে? 1 নম্বর থাকে কার্ডিয়া। এবং কার্ডিয়ার এই জায়গাতে দেখো একটা তোমার হচ্ছে আংটার মতো অংশ আছে। আংটার মতো অংশটা কিরকম? সো এই যে আমার কলমটা দেখতেছো, সেই কলমটা ধরো হচ্ছে আমাদের ইসোফেগাস বা অন্ননালী। সেই অন্ননালীর পরে এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। সো দেখা যায় যে এদের যে হচ্ছে সংযোগস্থল, সে সংযোগস্থলে, ঠিক আছে, এইরকম একটা বেড়া দেওয়া থাকে, এরকম একটা বেড়া দেওয়া থাকে, ঠিক আছে, এরকম একটা আবরণ থাকে। সো এই যে আবরণটা, সেই আবরণটাকেই বলা হয় হচ্ছে স্ফিংটার। এই আবরণটাকে কি বলা হয়? স্ফিংটার বলা হয়। স্ফিংটার মানে হচ্ছে জাস্ট চারপাশ জুড়ে হচ্ছে থাকে এরকম একটা আবরণ, চারপাশ জুড়ে থাকে এরকম একটা আবরণ। এই আবরণটা থাকলে সুবিধা কি? দেখো, তোমার হচ্ছে ধরো তোমার কাছে একটা পাইপ আছে, সেই পাইপের ভিতর দিয়ে কি পরিমাণ পানি যাবে
কি পরিমাণ পানি হচ্ছে প্রবাহিত হবে সেই জিনিসটা কিন্তু এই পাইপটাকে আমরা কিন্তু চিপ দিলে বা ছেড়ে দিলে ছেড়ে দিলে আমরা কিন্তু হচ্ছে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক না? ঠিক তেমনই আমরা মনে রাখবো স্ফিংটার জিনিসটা উপর থেকে খাবার যে নিচে নামতেছে সেটা কি ব্যাগে হচ্ছে পাকস্থলীতে প্রবেশ করবে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। স্ফিংটার জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সো অন্ননালী থেকে খাবার পাকস্থলীতে কোন গতিবেগে হচ্ছে প্রবেশ করবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এখানে থাকা স্ফিংটার। সো এটা আমাদের এমসিকিউতে এরকম ভাবে আসতে পারে যে অন্ননালী এবং পাকস্থলীর মাঝে সংযোগস্থলে কোন ধরনের স্ফিংটার পাওয়া যায়, অন্ননালী বা ইসোফেগাস এবং পাকস্থলীর সংযোগস্থলে অবস্থান করতেছে কার্ডিয়া এবং সে কারণে এখানে যে স্ফিংটারটা পাওয়া যাবে তাকে বলা হবে কার্ডিয়াক স্ফিংটার, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, আমি কিন্তু বলে দিলাম। এরপর আমরা কিন্তু গত ক্লাসেই বলছিলাম যে আমাদের যে পাকস্থলী, সে পাকস্থলীর গম্বুজাকৃতির যে অংশটা, মসজিদের যেরকম গম্বুজ থাকে সেই গম্বুজের মতো দেখতে এখানে যে গম্বুজাকৃতির স্ট্রাকচারটা আমরা দেখতে পারতেছি সেই জিনিসটার নাম হচ্ছে ফান্ডাস মানেই হচ্ছে গম্বুজাকৃতির কোনো একটা কিছু, ঠিক আছে? এবং পাকস্থলীর আমরা মনে রাখবো যে পরবর্তী যে অংশটা হচ্ছে তার মূল দেহ সেটাকে বলা হয় কর্পাস এবং এই কর্পাস এলাকাতেই মেইনলি খাবারের পরিপাক হয়। সো এখানে খাবারের পরিপাক হইলে নিশ্চয়ই এখান থেকে গ্যাস উদ্গত হইতে পারে। খাবারের সাথে পরিপাক মানে কি? সিম্পলি বিক্রিয়া। সো বিক্রিয়া হইলে এখান থেকে কি নির্গত হইতে পারে? গ্যাস। সেই গ্যাসটা কোথায় জমা থাকবে? গ্যাসটা জমা থাকবে হচ্ছে ফান্ডাস এলাকাতে। সো আমরা এখান থেকে এটাই মনে রাখবো যে পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এটা কোথায় জমা থাকে? ফান্ডাস অংশে জমা থাকে, ঠিক আছে? সো 2 নাম্বার যে অংশটা সেটা হচ্ছে ফান্ডাস। 3 নাম্বার যে অংশটা সেটা হচ্ছে কর্পাস অথবা বডি এবং এই বডির এলাকাতেই থাকে রুগী। এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে এরকম ভাঁজ খাওয়া কিছু অংশ থাকে, এখানে ভাঁজ খাওয়া কিছু অংশ থাকে, ঠিক আছে? ভাঁজ খাওয়া এই যে অংশগুলা সেগুলা কি বলা হয়? রুগী। সেই অংশগুলা কি বলা হয়? রুগী বলা হয়। সো রুগী কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে পাকস্থলীর যে কর্পাস বা বডি আছে সেই এলাকাতে। এবং রুগী থাকলে সুবিধা কি হয়? সুবিধা হয় সেটা হচ্ছে খাবারের পরিপাকটা সুন্দরভাবে হতে পারে। সো আমরা এটা ভালো করে মনে রাখবো, এমসিকিউতে আসতে পারে যে আমাদের স্টমাক বা পাকস্থলীর কোন অংশে খাবারের পরিপাক হয়? আনসার হচ্ছে পাকস্থলীর যে বডি কিংবা কর্পাস যে অংশটা আছে সেই অংশে খাবারের পরিপাক হয়। কেন হয়? কারণ এখানে হচ্ছে রুগী থাকলে খাবারের গতিটা হচ্ছে স্লথ হয়ে যায় এবং এর পাশাপাশি বুঝতে পারতেছো একটা হচ্ছে স্মুথ রাস্তা, আরেকটা হচ্ছে আঁকাবাঁকা রাস্তা। সো আঁকাবাঁকা রাস্তাতে কিন্তু আমাদের গতি স্লথ হয়ে যায়। ঠিক তেমনি আমরা মনে রাখবো এখানে রোগী থাকার কারণে, আঁকাবাঁকা অংশ থাকার কারণে হচ্ছে এই জায়গাতে খাবারটা একটু স্লথ গতিতে হয়ে যায় এবং এর পাশাপাশি হচ্ছে এখান থেকে নানান রকমের রস নিঃসৃত হয়, যে রসের মাঝে গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, যেই এনজাইমগুলোর ক্রিয়াতে হচ্ছে এই জায়গাতে খাবার পরিপাক হয়। বুঝা গেছে? সো কর্পাস অংশে বা বডি অংশে হচ্ছে খাবার পরিপাক হয়। এটা ভালো করে হচ্ছে মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এটা গেল। এরপর আসো যে পরবর্তী অংশটার নাম কি? পরবর্তী অংশটার নাম হচ্ছে অ্যান্ট্রাম কোন এলাকাটা ভাইয়া? অ্যান্ট্রাম হচ্ছে এই কর্পাস কিংবা বডির পরবর্তী এলাকাটাকে বলা হয় অ্যান্ট্রাম। পরবর্তী এলাকাটাকে কি বলা হয়? অ্যান্ট্রাম বলা হয়। এবং অ্যান্ট্রাম থেকে ভালো করে যে জিনিসটা মনে রাখবা, অ্যান্ট্রাম থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক আছে, যে বেসিকটা তোমাদের বইতে এই মুহূর্তে লেখা নাই, মানে এই অ্যান্ট্রাম কথাটার বর্ণনা যেখানে আছে এই অংশে লেখা নাই, বাট ভালো করে মনে রাখবা অ্যান্ট্রাম অংশেই হেলিকোব্যাক্টার পাইলোরি আক্রমণ করে। কি বললাম? অ্যান্ট্রাম অংশটাতেই হেলিকোব্যাক্টার পাইলোরি আক্রমণ করে নর্মালি, ঠিক আছে? এখানেই হচ্ছে আক্রমণ করে, অ্যান্ট্রাম অংশে হচ্ছে আক্রমণ করে। আমরা একটু পরেই হচ্ছে দেখব যে হেলিকোব্যাক্টার পাইলোরির আক্রমণের কারণে পাকস্থলীর বিভিন্ন জায়গাতে ক্ষতের সৃষ্টি হয়, যে ক্ষতগুলোকে কি বলা হয়? আলসার বলা হয়। সো আলসার জিনিসটা কোথায় হয়? নিশ্চয়ই এটা জানতে হবে। আলসার জিনিসটা নর্মালি সৃষ্টি হয় হচ্ছে পাকস্থলীর অ্যান্ট্রাম অংশে, ঠিক আছে? অন্যান্য অংশও হইতে পারে, বাট অ্যান্ট্রাম অংশটাতে বেশি হয়, এই সমস্যাটা বেশি হয়। সো 4 নাম্বার যে অংশটা থাকে সেটাকে বলবো আমরা
যে অ্যান্ট্রাম অংশ। এবং খাবার পরিপাক টরিপাক হওয়ার পর বুঝতে পারতেছো এই জায়গাতে খাবার পরিপাক টরিপাক হওয়ার পর এই অ্যান্ট্রাম অংশে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য জমা থাকে, কিছুক্ষণের জন্য অ্যান্ট্রাম অংশে খাবারটা জমা থাকে। অ্যান্ট্রামের পর এটা হচ্ছে আমাদের ডিউডেনাম বা এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের শুরু। এই অংশে যেই পার্টটা থাকে পাকস্থলীর সেটাকে বলা হয় পাইলোরাস। ঠিক আছে, আশা করি হচ্ছে 5টা যে অংশ আছে পাকস্থলীর সেই 5টা অংশের নাম তোমাদের ইজিলি মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, 5 নাম্বার যেটা সেটা হচ্ছে পাইলোরাস। সো এখান থেকেও সিমিলার, মানে ধরো কার্ডিয়ার ক্ষেত্রে যেরকম ধরনের হচ্ছে প্রশ্ন আসছিল এরকম ধরনের প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে এই পাইলোরাস অংশে কোন ধরনের স্ফিংটার থাকে। আনসার হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, পাইলোরিক স্ফিংটার। সো দেখো নামগুলা কই থেকে আসছে, এটার নাম কেন পাইলোরাস হইতে হইল সেটার ব্যাখ্যাও কিন্তু আমার তথ্যটার সাথে হচ্ছে মিল আছে। অ্যান্ট্রাম অংশটাতে হেলিকোব্যাক্টর পাইলোরি আক্রমণের পর দেখা যায় যে পাইলোরাস হয়ে সে মাঝে মাঝে হচ্ছে ডিউডেনাম পর্যন্ত চলে আসে। অ্যান্ট্রাম অংশে এখানে ধরো ব্যাকটেরিয়া আক্রমণ করছে, পাইলোরি ব্যাকটেরিয়া আক্রমণ করছে, আক্রমণের পর এখান থেকে মাঝে মাঝে ডিউডেনাম অংশে চলে আসতে পারে, সে কারণেই এই মাঝখানের এই গেটের অংশটাকে বলা হচ্ছে পাইলোরাস। এবং এখানে যে স্ফিংটারটা থাকে সেই স্ফিংটারটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। অথবা এখান থেকে এমসিকিউটা এরকমভাবে ঘুরে আসতে পারে যে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সংযোগস্থলে কোন স্ফিংটার থাকে। আনসার হচ্ছে পাইলোরিক স্ফিংটার। সো খুবই সিম্পল কথা, আমরা জাস্ট হচ্ছে চিত্রটা মাথার মাঝে ভালো করে হচ্ছে নিয়ে নিব। আমাদের এটা হচ্ছে ইসোফ্যাগাস বা খাদ্যনালী বা অন্ননালী। সে অন্ননালীর সাথে পাকস্থলী সংযুক্ত হয়েছে কার্ডিয়া দিয়ে। সো কার্ডিয়াতে কি থাকবে, কার্ডিয়াক স্ফিংটার থাকবে ডেফিনেটলি। আবার পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এটাকে সংযোগ করতেছে হচ্ছে পাইলোরাস অংশ। সো এখানে কি থাকবে, পাইলোরিক স্ফিংটার থাকবে। বুঝা গেছে? সো এই দুইটা স্ফিংটারের নাম ডেফিনেটলি মনে রাখতে হবে এমসিকিউর জন্য, কোথায় কোন স্ফিংটার থাকে। ঠিক আছে, সো এই কথাগুলাই কিন্তু এখানে আছে, এই কথাগুলাই হচ্ছে এখানে আছে। আশা করি হচ্ছে পাকস্থলী বা স্টমাকের অ্যানাটমিটা ভালো করে বুঝতে পারছো। অ্যানাটমি মানে হচ্ছে গঠন আর কি, স্টমাকের অ্যানাটমি বা গঠনটা আশা করি হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো ইনশাল্লাহ। ওকে, চলো আমরা হচ্ছে আস্তে আস্তে যান্ত্রিক পরিপাক অংশটাতে চলে যাই। যান্ত্রিক পরিপাক নিয়ে আমি খুব বেশি কথাবার্তা বলবো না, কারণ যান্ত্রিক পরিপাকের এই অংশটা তুমি জাস্ট একটা রিডিং দিলে এমনিতেই বুঝতে পারবা। যান্ত্রিক পরিপাক মানে কি, আমরা বললাম যে পাকস্থলী এটা হচ্ছে একটা পেশিবহুল অঞ্চল, এখানে 5 রকমের পেশি থাকে বা 5টা স্তরে সাজানো পেশি থাকে। এই পেশিগুলো যদি সংকোচন প্রসারণ করে মুখ থেকে যে খাবারটা অর্ধপাচিত বা অর্ধপরিপাক হয়ে নিচে নামলো, মুখ থেকে যে খাবারটা নিচে নামলো সেই খাবারের ওপর এই পাকস্থলীর 5 রকমের যে পেশি বা 5 স্তরের যে পেশি, সে পেশি হচ্ছে প্রচণ্ড জোরে সংকোচন প্রসারণ করলে খাবার কি হবে, খাবার পিষে আলটিমেটলি হচ্ছে প্রথমে যেটাতে পরিণত হবে সেটাকে বলা হবে পেস্ট। খাবার প্রথমে যেটাতে পরিণত হবে পেশি সংকোচন প্রসারণে সেটাকে বলা হবে পেস্ট। ঠিক আছে, এই পেস্টের সাথে কি মিশ্রিত হবে, পাকস্থলীতে থাকা গ্যাস্ট্রিক জুস কিংবা পাচক রস যখন এই পেস্টের সাথে যুক্ত হবে তখন এটা একদম তরল অংশ বা মন্ডে পরিণত হবে, যে মন্ডটাকে বলা হবে কাইম। সো খাবারের আমরা হচ্ছে কেমিক্যাল ট্রান্সফরমেশন কি হইতেছে বা রাসায়নিক রূপান্তরটা কি হইতেছে সেটা তো আমরা জানতেছি, বাট ফিজিক্যাল কনভার্সনটা কি হইতেছে এটা চিন্তা করো। সো এই জিনিসগুলো আমি একটু লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের জন্য নোটে থাকবে। সো আমরা যখন মুখে খাবার খাচ্ছি, মুখে খাবার খাইলে সেই খাবারটা আলটিমেটলি মুখের লালার সাথে মিশ্রিত হয়ে কিসে পরিণত হয়, বোলাস বা বলতে পারি আমরা যে দলা পাকানো অবস্থাতে পরিণত হয়। দলা পাকানো অংশে পরিণত হওয়ার পর তারপর সে কোথায় চলে আসবে, সে চলে আসবে আমাদের স্টমাক বা পাকস্থলীতে। কিসের মাধ্যমে চলে আসবে, ইসোফেগাস হয়ে। ঠিক আছে, অন্ননালী হয়ে সে চলে আসবে আমাদের স্টমাক বা পাকস্থলীতে পৌঁছাবে। পাকস্থলীতে পৌঁছানোর পর এই যে বোলাস, সেই বোলাসের উপর কাজ করবে বোলাস প্লাস হচ্ছে মাংসপেশির সংকোচন প্রসারণ। এই যে পাকস্থলী, সে পাকস্থলী কি আছে, মাংসপেশি আছে না। সো মাংসপেশির সংকোচন প্রসারণ। আচ্ছা, সংকোচন প্রসারণ কাজ করলে সে কিসে রূপান্তরিত হবে, সে রূপান্তরিত হবে হচ্ছে পেস্টে। ঠিক আছে, পেস্ট এ রূপান্তরিত হবে।
পেস্টের অবস্থা, পেস্ট মানে কি? পেস্ট মানে হচ্ছে আমরা দাঁত যে মাজি, ঠিক আছে, টুথপেস্ট। টুথপেস্ট কীরকম? সেমি সলিড বা অর্ধতরল। অর্ধতরল একটা অবস্থায় সে হচ্ছে পরিণত হবে, সে একটা অর্ধতরল অবস্থায় পরিণত হবে, ঠিক আছে। এই যে অর্ধতরল অবস্থাটা, সেটার উপর কাজ করবে হচ্ছে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস। পাচক রস কাজ করলে সে হচ্ছে কিসে পরিণত হবে? কাইম বা মন্ডে পরিণত হবে, হুইচ ইজ মানে তরল টাইপের একটা জিনিস, ঠিক আছে। এই কাইম বা মন্ড পরবর্তীতে হচ্ছে পরিপাক টরিপাক হয়ে আলটিমেটলি কোথায় পৌঁছাবে? ক্ষুদ্রান্তে পৌঁছাবে। সে হচ্ছে পৌঁছাবে কোথায়? ক্ষুদ্রান্তে, ঠিক আছে। সে পৌঁছাবে হচ্ছে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। বুঝতে পারছো কি না? এই হচ্ছে খাবারের ফিজিক্যাল ট্রান্সফরমেশন, মানে খাবারটা হচ্ছে কিসে রূপান্তরিত হচ্ছে, দেখতে কীরকম কিসে রূপান্তরিত হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন বা ফিজিক্যাল কনভার্সন, ঠিক আছে। সো দেখো, এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে যে গ্যাস্ট্রিক জুস এই কাইমের সাথে মিশে তাকে হচ্ছে আলটিমেটলি পরিপাকের কাজটা শুরু করে দেয়, পরিপাকের কাজটা শুরু করে দেয়, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক পরিপাকটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি বলে যে পাকস্থলীতে বিভিন্ন খাবারের পরিপাক ব্যাখ্যা করো, সো সেই ক্ষেত্রে পাকস্থলীতে বিভিন্ন খাবারের যান্ত্রিক পরিপাক, এটা সর্বোচ্চ তুমি 2 থেকে 3 লাইনে লিখবা। 2 থেকে 3 লাইনের বেশি লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। কারণ যান্ত্রিক পরিপাক স্যাররাও হচ্ছে তোমার কাছে জানতে চাইছে না, তোমার কাছে জানতে চাইছে কি? পাকস্থলীতে পরিপাক মানেই হচ্ছে পাকস্থলীতে বিভিন্ন খাবারের রাসায়নিক পরিপাক, এটা জানতে চাইছে তোমার কাছে, রাসায়নিক পরিপাক জানতে চাইছে। সো তুমি পয়েন্ট লিখবা, সমস্যা নাই। পাকস্থলীতে বিভিন্ন খাবারের 2 রকমের পরিপাক সংঘটিত হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক যেটা প্রথমে সংঘটিত হয়, এবং পাশাপাশি হচ্ছে রাসায়নিক পরিপাক সংঘটিত হয়। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে এখানে বলবা যে বিভিন্ন যে পাকস্থলীর পেশি আছে, সেই পেশির সংকোচন প্রসারণ কাজ করে তাকে সর্বপ্রথম হচ্ছে পেস্টে রূপান্তরিত করে, সেই পেস্টের সাথে গ্যাস্ট্রিক জুস যুক্ত হয়ে তাকে কাইমে রূপান্তরিত করে, যেই কাইমের উপর হচ্ছে বিভিন্ন এনজাইম এসে কাজ করলে তার রাসায়নিক পরিপাকটা শুরু হয়ে যায়। দ্যাটস ইট। এই 2টা লাইন বা 3টা লাইনের বাইরে কিছু লেখার দরকার নেই, বাকি যা আছে সেগুলো দরকার নেই, এটা একটা রিডিং দিয়ে নিবা, দ্যাটস ইট। আর এটা জাস্ট জেনে রাখতে পারো যে পাকস্থলীতে খাবার কত ঘন্টা অবস্থান করে? 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে, ঠিক আছে। পাকস্থলীতে খাবার হচ্ছে 4 থেকে 9 ঘন্টা অবস্থান করে, যদি সেটা হচ্ছে সলিড খাবার হয়। আর তরল খাবার হলে, ধরো পানি খাইছো বা জুস খাইছো, সো সেই জিনিসটা কিন্তু 15 থেকে 30 মিনিটের মধ্যেই পাকস্থলী খালি করে কোথায় চলে যাবে? ক্ষুদ্রান্তে চলে যাবে। মানে সরল একটা জিনিস দেখো বা তরল একটা জিনিস, তরল জিনিসের তো খুব বেশি হচ্ছে ভাঙাভাঙির দরকার হয় না, সে কিন্তু দ্রুত হচ্ছে মুভ করতে পারে। এই জন্য হচ্ছে সে 15 থেকে 30 মিনিটের মাঝে পাকস্থলী পার হয়ে ক্ষুদ্রান্তে চলে যাবে। অন্যদিকে সলিড জিনিস হইলে, সলিড খাবার হইলে 4 থেকে 9 ঘন্টা পর্যন্ত হচ্ছে অবস্থান করতে পারে। বোঝা গেছে? এই তথ্যগুলো টুকটাক মনে রাখতে পারো, দ্যাটস ইট। আচ্ছা, পাকস্থলীতে বিভিন্ন খাবারের রাসায়নিক পরিপাকটা কেমনে হয় সেটা বুঝতে হইলে আমাদের কিছু সিকোয়েন্স মেনটেন করতে হবে, কিছু সিকোয়েন্সিয়াল বেসিক আছে, যেই বেসিকগুলা ভাইয়া তোমাদেরকে জানাচ্ছে, এবং এই কোর্সে ভর্তি হইতেছো বইলে হচ্ছে তুমি জানতে পারতেছো, ঠিক আছে। বই খুঁজে হচ্ছে দেখবা যে উড়াই ফেললো, এই বেসিকগুলো এরকম সিকোয়েন্সিয়ালি নাই। সিকোয়েন্সিয়ালি যেহেতু নাই, অনেকেই বুঝতে পারে না যে কোনটা থেকে আসলে কি হইতেছে না হইতেছে, মনে হইতেছে ফুল জিনিসটা একটা হজবরল অবস্থা। বাট ভাইয়া হচ্ছে একদম সহজ করে সিকোয়েন্সিয়াল কিছু বেসিক শিখাবো, ঠিক আছে। এমন কিছু বেসিক যেটা কিনা অন্যরা হচ্ছে জীবনও খুঁজে পাবে না, বইতে আলাদা আলাদা জায়গায় হচ্ছে আছে, বাট এক জায়গাতে নাই, এক জায়গাতে একটা সিকোয়েন্স আকারে সাজানো নেই। সো মনে রাখবা, আমাদের বডিতে যত রকমের কাজ হয়, দেখো পরিপাক একটা কাজ, শোষণ একটা কাজ, হরমোন নিঃসরণ হওয়া একটা কাজ, আমাদের স্নায়বিক উদ্দীপনা এটা হচ্ছে আরেকটা কাজ। সো এরকমভাবে আমাদের বডিতে যত কিছু হয়, যত ফিজিওলজিক্যাল ফাংশন হয়, সব কিছু মেইনলি নিয়ন্ত্রিত হয় বেসিক্যালি বড় দাগে বা মোটা দাগে হচ্ছে বললে 2টা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে উদ্দীপনা, 1 নম্বর কথা হচ্ছে উদ্দীপনা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। এই 2টা জিনিস হচ্ছে আমাদের বডির যাবতীয় কিছু হচ্ছে নিয়ন্ত্রণ করে, কোন সময় কি হবে না হবে সেই জিনিসটা এই 2টা জিনিস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ভাইয়া উদাহরণ দেন, উদাহরণ দিলে তো ক্লিয়ার হয়। ওকে, আমরা কিন্তু জানি যে পাকস্থলীতে কোন ধরনের রস থাকে। পাকস্থলীতে কাজ করে হচ্ছে পাচক রস, ঠিক আছে। পাচক রস, কিংবা এটাকে অনেক ক্ষেত্রে কি বলি আমরা? গ্যাস্ট্রিক জুস বলি। সো এই যে জুস, ঠিক আছে, এই জুস তো নিশ্চয়ই কোনো না কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ে নিঃসৃত হইতে হবে, নির্দিষ্ট একটা সময় নিশ্চিত হইতে হবে, নাকি 24 ঘন্টায় হচ্ছে নিঃসৃত হইতে থাকে? 24 ঘন্টা না, কিন্তু সে একটা নির্দিষ্ট সময়ে নিঃসৃত হয়, এবং স্পেশাল কিছু কেসে কিছু উদ্দীপনা পাইলে সে নিঃসৃত হয়। সো আমি যদি পারফেক্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো কথার কথা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হচ্ছে প্রাইভেট পড়তে বা কলেজে যাচ্ছ,
কলেজে যাইতে যেতে তোমার রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে তুমি যাও সেই রাস্তার আশেপাশে হচ্ছে ধরো কমিউনিটি সেন্টার, সেই কমিউনিটি সেন্টারে ধুমধাম বিয়ের অনুষ্ঠান চলতেছে, মজার মজার সব খাবার রান্না হইতেছে, ঠিক আছে, পোলাও, কোরমা, রোস্ট, ঠিক আছে, সব মজার মজার খাবারের ঘ্রাণ তোমার নাকে এসে পৌঁছলো। সাথে সাথেই দেখবা যে জিভের মাঝে কিন্তু একটা জল আসতেছে না, বা একটা খিদা লেগে যায় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে নাকের মাঝে কাজ করে যেই স্নায়ুটা, সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। এটাকে কি বলা হয়? আমরা পড়াবো এগুলা, সমন্বয় অধ্যায়ে পড়াবো আর কি। জাস্ট আপাতত জেনে রাখো, নাকের মাঝে যে নার্ভটা কাজ করে বা যে স্নায়ুটা কাজ করে সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ। কিংবা ধরো অনেক দিন পরে তুমি তেঁতুলের আচার খাইতেছো, তেঁতুলের আচারটা মুখে নেওয়ার সাথে সাথেই তোমার কিন্তু জিভে জল চলে আসে না? তেঁতুলের আচারটা মুখে নেওয়ার সাথে সাথে কিন্তু জিভে জল চলে আসে। সো জিভে যে জল আসতে হবে বা জিভে জল বা লালা যে নিঃসৃত হইতে হবে, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করছে? উদ্দীপনার উপর। সো খাবার গ্রহণ, এটা একটা উদ্দীপনা, কিংবা খাবারের গন্ধ পাওয়া, এটা একটা উদ্দীপনা। সো এইরকম বিভিন্ন উদ্দীপনা কিন্তু আমাদের বডিতে কখন কোন জুস নিঃসৃত হবে, কখন কোন জুস কিংবা রস নিঃসৃত হবে, সেই জিনিসটা কিন্তু অনেকাংশই হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। বোঝা গেছে কিনা বলো? এটা একদম ক্লিয়ার। এবং এর পাশাপাশি তুমি তো একটা রুটিন ওয়াইজ হচ্ছে সাধারণত তোমার বডিতে মানে কার্যক্রমগুলো সাধারণত হয়, ঠিক না? তুমি ধরো হচ্ছে সকালবেলা উঠে 8টা বাজে হচ্ছে নাস্তা করো, ব্রেকফাস্ট করো, বা হচ্ছে তোমার ধরো দুপুরে 2টা বাজে হচ্ছে লাঞ্চ করো, ঠিক আছে, রাতে 8টা বাজে ধরো হচ্ছে ডিনার করো। সো এইরকম একটা নির্দিষ্ট মোটামুটি একটা টাইম লাইন কিন্তু তোমার বডিতে আছে, এবং তুমি নিজের অজান্তেই দেখবা যে ওই টাইম লাইন ব্রেক করাটা তোমার জন্য কষ্টকর। একটা এক্সাম্পল দিই ভাইয়া, যে তোমার ধরো অনেক রাত জাগার অভ্যাস, ঠিক আছে, ধরো একদম 3টা বা 4টা বাজে হচ্ছে তুমি হচ্ছে ঘুমাও, ঠিক আছে, হুইচ ইজ সুপার ডুপার ব্যাড, কোনো অবস্থাতে এটা হচ্ছে রিকমেন্ডেড না। সো তুমি দেখবা যে হচ্ছে তুমি আগে ঘুমাইতে চেষ্টা করলেও ঘুম আসে না, তুমি আগে ঘুমাইতে চেষ্টা করলেও ঘুম আসে না। এবং তুমি যদি হচ্ছে চেষ্টা করো যে খুব দ্রুত ভোরে উঠে যাবা, ওই জিনিসটাও তুমি কিন্তু সহজে পারবা না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের ঘুম সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে একটা হরমোন, যে জিনিসটা নিয়ন্ত্রণ করে একটা হরমোন, যে হরমোনটাকে বলা হয় মেলাটোনিন। মেলাটোনিন। সো এই মেলাটোনিন কখন নিঃসৃত হবে, মেলাটোনিন হরমোনটা কখন নিঃসৃত হবে, সেই জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট ক্লক অনুযায়ী হয়, ঠিক আছে, একটা বায়োলজিক্যাল ক্লক আছে, যে এই মানুষটা, ঠিক আছে, রাতের 2টা বাজে ঘুমায় বা 3টা বাজে ঘুমায়, কথার কথা ধরো বলতেছে আর কি, ঠিক আছে, আমি তো রাত জাগি, আমি নিজেই হচ্ছে রাত জাগি, তোমাদেরকে কি বলবো, এই ক্লাসগুলো বানাইতে গিয়ে হচ্ছে রাত জাগতে হয়, কিছু করার নাই, ঠিক আছে। সো দেখো, তো রাতের বেলা যখন হচ্ছে আমার নর্মালি ঘুমানোর অভ্যাস, ধরো 2টা বাজে বা 3টা বাজে, তখনই দেখবে কিন্তু আস্তে আস্তে আমার ঘুম চলে আসে। আস্তে আস্তে কি হয়, আমাদের কিন্তু ঘুম চলে আসে। ঘুম চলে আসে কেন? কারণ ওই 2টা 3টা বাজলেই আমাদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী, ঠিক আছে, আমাদের বডিতে কি নিঃসৃত হওয়া শুরু হয়, মেলাটোনিন নিঃসৃত হওয়া শুরু হয়, এবং সেই মেলাটোনিনই আমাদের ঘুম নিয়ে আসে আর কি, ঠিক আছে। সো এরকমভাবে আমাদের কখন হচ্ছে পাচক রস নিঃসৃত হবে বা কখন হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমগুলো নিঃসৃত হবে, সেই জিনিসটাও সাধারণত বায়োলজিক্যাল ক্লক এবং আমাদের বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তুমি খাবার মুখে নিলা, মুখে তুমি আবার সকাল 10টা বাজে নাও বা 11টা বাজে নাও, যখনই হচ্ছে খাবার নাও, তখনই কিন্তু মুখে একটা লালা নিঃসৃত হয় না, মুখে কিন্তু লালা নিঃসৃত হয়। সো মোটা দাগে আমরা বলতে পারি এই 2টা জিনিস, ঠিক আছে, মোটা দাগে আমি বলতে পারি এই 2টা জিনিস, একটা হচ্ছে উদ্দীপনা, 2 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, ঠিক আছে। এই 2টা জিনিস হচ্ছে কি নিয়ন্ত্রণ করে, আমাদের স্নায়বিক কাঠামো বা আমাদের নার্ভাস সিস্টেমকে হচ্ছে নিয়ন্ত্রণ করে, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তোমার কখন খিদা লাগতেছে, খিদা লাগার যে তথ্যটা, এই ইনফরমেশনটা, এটা একটা স্নায়বিক উদ্দীপনা না? তোমার কখন হচ্ছে ধরো মুখে লালা নিঃসৃত হবে, এই জিনিসটাও কিন্তু একটা স্নায়বিক উদ্দীপনার কারণে কিন্তু লালাটা হচ্ছে নিঃসৃত হচ্ছে। সো এই উদ্দীপনা এবং বায়োলজিক্যাল ক্লক এটা কাকে কন্ট্রোল করতেছে? আমাদের নার্ভাস সিস্টেম কিংবা স্নায়ুতন্ত্রকে কন্ট্রোল করতেছে। দেখো এই জিনিসগুলো কিন্তু আমি চাইলেই অ্যাভয়েড করে যেতে পারতাম, বাট আমি একদম একান্তই হচ্ছে তোমাদেরকে নিজের ছোট ভাই বোনের মতো চিন্তা করি। আমি জানি যে এই জিনিসগুলো যদি এখন তোমাকে না বুঝাই নিয়ে যাই, সামনে যতই আগাবো ততই দেখবা যে তোমার মাথা আওলাইতেছে, ঠিক আছে। সো একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে চিন্তা করো, যে এটার পর এটা হয়, এটার পর এটা হয়, এটার পর এটা হয়, তাইলে আর হচ্ছে তোমার পেস লাগবে না। সো উদ্দীপনা এবং বায়োলজিক্যাল ক্লক এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে নার্ভাস সিস্টেমকে বা স্নায়ুতন্ত্রকে। স্নায়ুতন্ত্র আবার কাকে নিয়ন্ত্রণ করে? স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে হচ্ছে হরমোন গ্রন্থিগুলাকে, হরমোন গ্ল্যান্ড কিংবা হরমোন গ্রন্থিগুলাকে। ওকে, হরমোন গ্ল্যান্ড কিংবা হরমোন গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র যখন বলবে এই হরমোন গ্রন্থি তুমি এখন হরমোন নিঃসৃত করো, তখনই হচ্ছে হরমোন গ্রন্থি ওই হরমোনটা নিঃসৃত করে দেয়, ঠিক আছে। সো এই হরমোন গ্রন্থিগুলার বস হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, আচ্ছা, হরমোনের আন্ডারে কে কাজ করে? হরমোনের আন্ডারে কাজ করে বিভিন্ন এনজাইম বা ডাইজেস্টিভ জুস,
ঠিক আছে। এবং জাস্ট এই একটা ফ্লোচার্ট দিয়ে আমি তোমার মিনিমাম 2-3 দিনের যে চিন্তা, সেই চিন্তা হচ্ছে সলভ করে দিছি। এই ক্লাসটা দেখার পর যারা হচ্ছে পরিপাকের এই অংশগুলো পড়বা, দেখবা যে একদম সহজ হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমার ক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা হচ্ছে সলভ করে দিছি। আমরা মনে রাখবো উদ্দীপনা এবং বায়োলজিক্যাল ক্লক, এটা নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ুতন্ত্রকে, স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে হরমোন গ্রন্থিগুলোকে, এবং হরমোন গ্রন্থিগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এনজাইমকে। আর এনজাইম জিনিসটা হচ্ছে নিয়ন্ত্রণ করে ডাইজেশন বা পরিপাক। এনজাইম জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে পরিপাককে। ঠিক আছে, মুখে যদি হচ্ছে কোনো ধরনের শর্করা বিশ্লেষী এনজাইম না থাকতো, তাহলে মুখে কি হচ্ছে, তুমি ভাত খেলে সেটা পরিপাক হইতো? আনসার হচ্ছে না। তার মানে এনজাইম জিনিসটা বা ডাইজেস্টিভ জুস জিনিসটা মুখের ক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে লালা। সো ওই জিনিসটা আসলে নিয়ন্ত্রণ করতেছে কোনো একটা খাবারের পরিপাককে। ঠিক আছে, সো এই সিকোয়েন্সটা মনে রাখতে পারবা কিনা বলো? এই সিকোয়েন্সটা ফার্স্টে হচ্ছে আগে মাথায় ঢুকায় নাও। এই সিকোয়েন্সটা যদি মাথায় ঢুকায় নিতে পারো, বইয়ের মাঝে এখন দেখবা যা পড়াচ্ছি সব কিছু মেক সেন্স করতেছে, আপনাদের কাছে একদম পানি ভাত হয়ে গেছে। বাট এই জিনিসটা আমি না পড়ায় যদি হচ্ছে জাস্ট বই রিডিং পড়াইতাম, কিংবা আমি জাস্ট হচ্ছে এই ব্যাখ্যাগুলো বলতাম, তোমার মাথায় হচ্ছে কাজ করতো না হইলে। ঠিক আছে, বা তোমার হচ্ছে উল্টাপাল্টা লাগতো। এখানে দেখবে একরকম কথাবার্তা, নিচে গিয়ে দেখবে আরেক রকম কথাবার্তা, পরে আবার হরমোনের কথাও আছে, এনজাইমের কথাও আছে। সো ফুল জিনিসটা হচ্ছে একটা ম্যাসাকার হয়ে যেত। বাট ভাইয়া হচ্ছে যেরকমভাবে আমি নিজে শিখছি ওরকমভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা সচরাচর কি হয় সেই জিনিসটা বলতেছি আগে, তারপর হচ্ছে বাকি কথাগুলো বলতেছি আর কি। সচরাচর ধরো তুমি 2 PM দুপুর 2টা বাজে হচ্ছে খাবার খাও, এবং যখনই হচ্ছে তুমি লাঞ্চ করো সাধারণত মাংস জাতীয় বা মাছ জাতীয় খাবার দিয়ে তুমি লাঞ্চ করো। ঠিক আছে, সো এই খবরটা কে জানে? এই খবরটা জানে তোমার বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক এটা আসলে ব্রেইনের একটা অংশ, যেটাকে বলা হয় সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস, SCN বলা হয়। সেই SCN হচ্ছে বায়োলজিক্যাল ক্লকটাকে নিয়ন্ত্রণ করে। বাট এটা যেহেতু হচ্ছে আমাদের মানে একটু হায়ার লেভেলের কথাবার্তা দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো আমাদের বায়োলজিক্যাল ক্লক এটা জানে যে আমি কখন হচ্ছে লাঞ্চ করি, কখন হচ্ছে লাঞ্চ করি। সো দুপুর 2টা বাজতে বাজতেই আমাদের বায়োলজিক্যাল ক্লক সে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে খবর পাঠায়, ব্রেইনে খবর পাঠায়। ব্রেইনে খবর পাঠায় কি, যে দুপুর 2টা কিন্তু বেজে যাচ্ছে। সো এই লোকটা হচ্ছে কি করবে, এই লোকটা হচ্ছে একটু পরেই মাংস দিবে আমাকে, বা মাছ আমাকে দিবে। সো মাংস বা মাছ দিলে তাকে হচ্ছে নিশ্চয়ই পরিপাক করতে হবে। সো পরিপাকের জন্য আপনি প্রস্তুত হন, পরিপাকের জন্য আপনি প্রস্তুত হন। এটা কাকে পাঠাইলো? এই খবরটা পাঠাইলো আমাদের স্নায়ুতন্ত্রকে, আমাদের ব্রেইনকে পাঠাইলো। ব্রেইন তখন বা আমাদের নার্ভাস সিস্টেম তখন দেখা যাবে যে বিভিন্ন স্নায়ুর মাধ্যমে সেটা হতে পারে ভেগাস নার্ভ বা অন্যান্য নার্ভ, সেই স্নায়ুগুলোর মাধ্যমে খবর পাঠাবে হচ্ছে হরমোন গ্রন্থিগুলোকে। পাকস্থলীর মাঝে যে হরমোন গ্রন্থিগুলো আছে, ধরো কথার কথা এটাই হচ্ছে আমাদের সেই হরমোন গ্রন্থি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই হরমোন গ্রন্থি। এই গ্রন্থিকে হচ্ছে খবর পাঠাবে। ঠিক আছে, ব্রেইন হচ্ছে এই স্নায়ুর মাধ্যমে হচ্ছে খবর পাঠাবে এই গ্রন্থিগুলোকে খবর পাঠিয়ে কি বলবে, যে এই হরমোন গ্রন্থি সেই হরমোনটাই নিঃসরণ করো, যেই হরমোনটা আমাদের পরিপাকের জন্য জরুরি। পরিপাকের জন্য জরুরি কোন হরমোন? আনসার হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। ঠিক আছে, সো ব্রেইনের নির্দেশে তখন দেখা যাবে যে এখানের যেই জি সেল আছে, জি সেল হচ্ছে আসলে গ্যাস্ট্রিন সেল বলা হয় আর কি এটাকে। সো এই গ্যাস্ট্রিন সেল তখন হচ্ছে কি নিঃসরণ করবে? গ্যাস্ট্রিন সেল নিঃসরণ করবে হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। সো গ্যাস্ট্রিন হরমোনের কাজই হচ্ছে গিয়ে অন্য কাউকে স্টিমুলেট করা বা উদ্দীপ্ত করা। সো হরমোন গ্রন্থি হরমোন নিঃসরণ করলো, এই হরমোন গিয়ে কার উপর কাজ করবে? এনজাইম গ্রন্থির উপর কাজ করবে। দেখা যাবে যে এই যে গ্যাস্ট্রিন হরমোন, সেই গ্যাস্ট্রিন হরমোন গিয়ে পাকস্থলীর অন্য আরেকটা কোষকে উদ্দীপ্ত করছে। এই কোষগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধরো কথার কথা প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলকে হচ্ছে সে উদ্দীপ্ত করলো। এবার হরমোনের প্রভাবে এই প্যারাইটাল সেল উদ্দীপ্ত হয়ে সে কি নিঃসরণ করবে? সে এখানে নিঃসরণ করবে হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ করবে। এবং HCl নিঃসরণের সাথে সাথে এই যে গ্যাস্ট্রিন হরমোন, সে দেখা যাবে যে আরেকটা কাজ করতেছে। গ্যাস্ট্রিন হরমোন গিয়ে আরেক ধরনের গ্রন্থির উপর কাজ করতেছে, যেই গ্রন্থিগুলোকে আমরা বলবো হচ্ছে জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল। ঠিক আছে, গ্যাস্ট্রিন হরমোন তার কাজই হচ্ছে ওই এনজাইম বা ডাইজেস্টিভ জুসের সাথে সম্পৃক্ত যে গ্রন্থিগুলো আছে সেগুলোকে হচ্ছে কন্ট্রোল করা। সো গ্যাস্ট্রিন হরমোন সে গিয়ে হচ্ছে প্যারাইটাল সেলকে উদ্দীপ্ত করলো, কি নিঃসরণ করতে বললো? HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার গ্যাস্ট্রিন হরমোন গিয়ে আরেক ধরনের কোষ, যেটাকে বলা হয় জাইমোজেনিক সেল, সেটাকে উদ্দীপ্ত করলো। সে কি নিঃসরণ করবে? সে নিঃসরণ করবে হচ্ছে আমাদের তোমার গ্যাস্ট্রিক জুস
বা পাচক রস, গ্যাস্ট্রিক জুস বা পাচক রস নিঃসরণ করবে। সো দেখো, এই যে HCl এবং এই যে গ্যাস্ট্রিক জুস, তারা এবার পরস্পরের সাথে বিক্রিয়া করবে। গ্যাস্ট্রিক জুসের মাঝে থাকে হচ্ছে এই দুইটা এনজাইম, একটাকে বলা হয় হচ্ছে পেপসিনোজেন, আরেকটাকে বলা হয় প্রোরেনিন। ঠিক আছে, সো এই দুইটা জিনিসকে এবার HCl গিয়ে হচ্ছে অ্যাক্টিভেট করবে, এবার এই দুইটা জিনিসকে অ্যাক্টিভেট করবে। তাহলে ফুল কাহিনীটা বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা কিন্তু বইতে এরকম সুন্দরভাবে ব্যাখ্যা নাই বা সিকোয়েন্সিয়ালি ব্যাখ্যা নাই, এটার পর এটা হয়েছে বলা হয়েছে, বাট কোনটার পর কোন ঘটনা হয় সেই জিনিসটা কিন্তু বইতে উল্লেখ নাই। আমরা মনে রাখবো দুইটা জিনিস আমাদের বডির সকল নার্ভাস যে কারিকুলাম আছে বা নার্ভাস যে সিস্টেম আছে সেই জিনিসটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে, তুমি ধরো হচ্ছে হুট করে, ঠিক আছে, তোমার হাতে একটা শক লাগলো, সাথে সাথেই তুমি কিন্তু হচ্ছে হাতটাকে সরায় নাও, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সরানোর ক্ষেত্রে কাজ করতেছে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রটা এটা কিসের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রিত হইলো, উদ্দীপনার মাধ্যমে নিয়ন্ত্রিত হইলো। ঠিক তেমনি আমরা যখন হচ্ছে খাবার দাবার খাবো, সেই খাবার দাবার হজমের ক্ষেত্রেও স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত হইতে হবে। সেই স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করবে কে, আমাদের উদ্দীপনা। ধরো তুমি হুট করে হচ্ছে খাবার খাইছো বা খাবার গন্ধ পাইছো, সেটাও উদ্দীপ্ত করতে পারে। অথবা হচ্ছে সচরাচর তোমার যে রুটিন আছে বডির বায়োলজিক্যাল ক্লক, সেটাও কিন্তু এই নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করতে পারে। সো ধরো কথার কথা আমরা সচরাচর যেটা হয় সেটাতেই আমরা চিন্তা করলাম। ধরো তুমি হচ্ছে দুপুর 2টা বাজে হচ্ছে লাঞ্চ করো। সো দুপুর 2টা বাজে যখন মানে লাঞ্চ করার সময় হবে, তখন তোমার বায়োলজিক্যাল ক্লক সেটা নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে কি বলবে, যে দুপুর কিন্তু 2টা বেজে গেছে, এবার পরিপাক হবে বা খাদ্য আসবে। খাদ্য আসলে সেই খাদ্যকে পরিপাকের জন্য যা যা করণীয় সকল কিছু করার ব্যবস্থা নেন। নার্ভাস সিস্টেম উদ্দীপ্ত হইল, উদ্দীপ্ত হওয়ার পর সে কাকে খবর পাঠাবে, সে খবর পাঠাবে হরমোন গ্রন্থিগুলাকে। কোন হরমোন গ্রন্থিটা আমাদের পাকস্থলীতে পরিপাকের ক্ষেত্রে জড়িত, আনসার হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। আরও অনেক হরমোন আছে, তবে প্রধানত এখন আমাদের পরিপাকের জন্য যেটা দরকার সেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। সো গ্যাস্ট্রিন হরমোন এটা নিশ্চয়ই কোনো না কোনো গ্রন্থি থেকে নিঃসৃত হবে। সেই গ্রন্থিটাকে আমরা বলতেছি জি সেল কিংবা গ্যাস্ট্রিন সেল। গ্যাস্ট্রিন সেলকে এই নার্ভাস সিস্টেম খবর পাঠাইলে সে গ্যাস্ট্রিন সেল থেকে কি নিঃসরণ হবে, গ্যাস্ট্রিন হরমোনটা নিঃসরণ হবে। হরমোন নিঃসরণের পর হরমোন আবার কাকে কন্ট্রোল করবে, দেখো হরমোন কন্ট্রোল করবে হচ্ছে এনজাইমকে বা ডাইজেস্টিভ জুসকে। সো এই গ্যাস্ট্রিন হরমোনটা গিয়ে দুইটা জায়গাতে হচ্ছে কাজ করবে। কয়টা জায়গায়, দুইটা জায়গায়। একটা হচ্ছে সে গিয়ে কাজ করবে প্যারাইটাল সেলের উপর। প্যারাইটাল সেল থেকে তখন নিঃসরণ হবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেই অ্যাসিডটা আমাদের পরিপাকের জন্য জরুরি। এবং এর পাশাপাশি এই গ্যাস্ট্রিন হরমোন সেটা গিয়ে কাজ করবে জাইমোজেনিক সেলের উপর। জাইমোজেনিক সেল তখন হচ্ছে কি নিঃসরণ করবে, জাইমোজেনিক সেল তখন নিঃসরণ করবে গ্যাস্ট্রিক জুস কিংবা পাচক রস। সেই পাচক রসের মাঝে থাকবে দুইটা এনজাইম, একটাকে বলা হয় পেপসিনোজেন, আরেকটাকে বলা হয় প্রোরেনিন। এই দুইটা এনজাইম এই পাকস্থলীতে এই গ্যাস্ট্রিক জুসের ভিতরে পাওয়া যায়। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এবার কাদের মাঝে হচ্ছে বিক্রিয়া হইতে হবে, এবার বিক্রিয়া হইতে হবে এই HCl এবং পেপসিনোজেন এবং প্রোরেনিনের মাঝে। কেন বিক্রিয়াটা হইতে হয়, কারণ আমরা মনে রাখবো এটাও একটা বেসিক, ঠিক আছে। আসলে এই জিনিসগুলা ভাইয়া এত ডিপে হচ্ছে পড়াশোনা করছি মাশাল্লাহ, যে এগুলো নিয়ে যদি বলো 4-5 ঘন্টা লেকচার দিতে আমি আসলেই পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কোন কোন ওষুধ কাজ করে, কেমনে কাজ করে, ডিটেলস মেকানিজম আমাদেরকে পড়তে হয়েছে। ফার্মেসিতে সুবিধা হচ্ছে এটাই, ডিটেলস মেকানিজম পড়ে আসছি। সো এই জন্য এগুলো আমি আরামসে হচ্ছে বুঝাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আমার স্বভাব ভালোভাবেই জানো যে আমি যদি কোনো একটা কিছু জানি, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে সহজ ভাষায় বুঝাইতে পারতেছি আমার শান্তি হবে না, ঠিক আছে। সো এই জন্য ভাইয়া কিন্তু চেষ্টা করতেছি। আচ্ছা, প্রোরেনিন এবং পেপসিনোজেন, এটা ভালো করে মনে রাখবা। কোনো একটা এনজাইমের নামের লাস্টে যদি জেন পাওয়া যায়, কোনো একটা এনজাইম হইতে হবে, কিন্তু বেসিকটা হচ্ছে কোনো একটা এনজাইমের নামের লাস্টে যদি জেন কিংবা নামের শুরুতে যদি প্রো থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ কিংবা নিষ্ক্রিয় এনজাইম। কোনো একটা এনজাইমের নামের লাস্টে যদি কি থাকে, নামের লাস্টে যদি থাকে হচ্ছে জেন বা নামের শুরুতে যদি থাকে প্রো, তার মানে হচ্ছে এটা আসলে অ্যাক্টিভ এনজাইম না, সক্রিয় এনজাইম না। সে কাজ করতে পারবে না, সে সচরাচর কাজ করতে পারবে না। তাকে আগে অ্যাক্টিভ হইতে হবে, তাকে আগে সক্রিয় হইতে হবে, হওয়ার পর সে গিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। সো দেখো নামটা কি আছে, নামটা হচ্ছে পেপসিনোজেন আর আছে হচ্ছে প্রোরেনিন। তার মানে এই দুইটি হচ্ছে আসলে ইনঅ্যাক্টিভ এনজাইম বা নিষ্ক্রিয় এনজাইম, ঠিক আছে। এখন তাহলে একটু খেয়াল করো, একটা পার্থক্য কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি। মুখের মাঝে বা লালাতে যে এনজাইম থাকে, টায়ালিন, মেলটেস, এই যে এনজাইমগুলো সেগুলো কিন্তু সক্রিয়, যখন নিঃসৃত হয় তখনই সক্রিয়। সেগুলোর সাথে সাথে গিয়ে হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবারের উপর পরিপাক করতে পারে। বাট সৃষ্টিকর্তা কেন এই পেপসিনোজেন
প্রোরেনিন, এগুলা কি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় এনজাইম বানাইলো? একটা নিশ্চয় প্রশ্ন আসে, ঠিক না? এর কারণটা হচ্ছে এরা কি ধরনের এনজাইম বলতো? প্রোরেনিন কিংবা পেপসিনোজেন এরা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিন বিশ্লেষী এনজাইম। এরা কিরকম প্রকৃতির এনজাইম? এরা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, এরা হচ্ছে প্রোটিওলাইটিক বা প্রোটিন বিশ্লেষী এনজাইম, আমিষ বিশ্লেষী এনজাইম। আমিষ পাইলেই খবর আছে বা প্রোটিন পাইলেই খবর আছে, তাকে হচ্ছে ভেঙে ফেলবে। এবার একটু কমন সেন্স খাটাও। আমাদের যে পাকস্থলী, পাকস্থলী জিনিসটা নিজেও কিন্তু মাংস দ্বারা গঠিত না। মাংস মানে কি? প্রোটিন। সো পাকস্থলী নিজেই আসলে প্রোটিন দ্বারা গঠিত। এখন তার ভিতরে যদি এমন এনজাইম নিঃসৃত হয়, যেই এনজাইম হচ্ছে সক্রিয়, পেপসিন কিংবা রেনিন যদি নিঃসৃত হয়, সেই এনজাইম গিয়ে তো পাকস্থলীরই মানে পরিপাক করে ফেলবে, পাকস্থলীরই তো ডাইজেস্ট করে ফেলবে, পাকস্থলীরই ভেঙে ফেলবে। তো আমাদের পাকস্থলী বলেই তো কিছু থাকবে না। তো এই জন্য দেখো সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আমাদের ক্ষেত্রে পাকস্থলীতে যেই তোমার প্রোটিওলাইটিক এনজাইমগুলো নিঃসৃত হয় সেগুলোর নাম হচ্ছে পেপসিনোজেন এবং প্রোরেনিন। এবং এই এনজাইমগুলো যখন নিঃসৃত হয় শুরুতে হচ্ছে তারা ইনঅ্যাক্টিভ থাকে, তাদেরকে আগে অ্যাক্টিভেট হইতে হয়। অ্যাক্টিভেট কিসের প্রভাবে হবে? HCl এর প্রভাবে হবে। HCl এর প্রভাবে এরা অ্যাক্টিভেট হবে, HCl এর প্রভাবে হচ্ছে এরা অ্যাক্টিভেট হবে। এবং HCl জিনিসটা কখন নিঃসৃত হবে? এবার একটু হিসাব মিলাও। HCl জিনিসটা তখনই নিঃসৃত হবে যখন গ্যাস্ট্রিন হরমোন এসে তাকে গুঁতা দিবে, এই প্যারাটাল সেলকে যখন গুঁতা দিবে তখনই সে শুধুমাত্র নিঃসৃত হবে। গ্যাস্ট্রিন হরমোন সে কখন নিঃসৃত হবে? যখন হচ্ছে এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তাকে বলবে যে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয়, নিঃসৃত হোক, এই কথাটা যখন বলবে। নার্ভাস সিস্টেম কখন তাকে হচ্ছে গুঁতা দিবে? যখন আইদার তোমার হচ্ছে খাবারের উদ্দীপনা আসছে, মানে তুমি মুখে খাবার নিচ্ছ, অথবা হচ্ছে তোমার বায়োলজিক্যাল ক্লক বলতেছে যে দুপুর 2টা তো বেজে গেছে, এই বেটা কিছুক্ষণ পরই হচ্ছে খাবার দাবার খাবে, ঠিক আছে? সো এই সিস্টেমে কিন্তু আমাদের বডিটা হচ্ছে কোঅর্ডিনেট হয়। বুঝা গেছে? ফুল জিনিসটা মাথায় এখন ঢুকে গেল না? এবার বইতে যত কঠিন করেই লেখা হোক না কেন, আমার স্টুডেন্টরা তো কোপাই দিয়ে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? বইতে যত কঠিন করে লেখা হোক না কেন, যা বলছে টলছে, কোনো সমস্যা নাই। এটার পর এটা হয়, এটার পর এটা হয়, কোনো সমস্যা নাই। দেখো আমাদের সিকোয়েন্সের সাথে মিলতেছে কিনা। কি বলছে? গ্যাস্ট্রিন নামক হরমোন, ঠিক আছে, এই জুসক্ষরণ নিয়ন্ত্রণ করে। কোন জুসক্ষরণ? গ্যাস্ট্রিক জুসক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমরা তো বলছি হরমোন গ্রন্থি হচ্ছে নিয়ন্ত্রণ করে এনজাইম গ্রন্থিকে, ঠিক আছে? এই কথাই তো আমি এখানে বললাম। দেখো এই কথাই তো আমি এখানে বলছি, হরমোন গ্রন্থি নিয়ন্ত্রণ করবে এনজাইম গ্রন্থিকে বা ডাইজেস্টিভ জুসকে। দেখছো? ঠিক আছে। সো বইতে যে কাজটা করা হয়েছে, বইতে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট। ধরো এতটুকু বর্ণনা করছে প্রথম একটা লাইনে, পরে অনেক পরে গিয়ে আবার বলছে এটা তো এটাকে কন্ট্রোল করে, এরপর অনেক পরে গিয়ে বলছে এটা তো এটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? সো আলটিমেটলি তোমার মাথায় কিন্তু সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়ে যেত, বাট ভাইয়া তোমার অনেকটা পরিশ্রম হচ্ছে আজকের ক্লাসে কিন্তু কমাই দিস, ঠিক আছে? সো একটু মন থেকে চেষ্টা করবো ভাইয়ার জন্য দোয়া করতে। সবসময় টাকা পয়সাই হচ্ছে সব কিছু না। সো মন থেকে একটু চেষ্টা করো যে এই ভাইয়াটা অনেক পরিশ্রম করে হচ্ছে আমার জন্য ফুল জিনিসটা সাজায় আনছে, ঠিক আছে? রবীন্দ্রনাথের একটা কথা আছে কিন্তু, যে সহজ কথা যায় না সহজে বলা। যত সহজে দেখতেছো আমি এই ক্লাসগুলো হচ্ছে ডেলিভার করতেছি, আসলে জিনিসটা এরকম না। আমাকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করে তারপর হচ্ছে ক্লাসগুলো নিতে হয়। কারণ আমি একটা জিনিস ভুলভাল পড়াইলে অনেক স্টুডেন্ট আমাকে অন্ধের মতো বিশ্বাস করে যে এই ভাইয়া পড়াইছে মানে এটা সঠিক, ঠিক আছে? ডেফিনেটলি সঠিক। সো এটা একটা বিশাল বড় দায়িত্ব আমার জন্য। সো এই জন্য ভাইয়া কিন্তু অনেক পড়াশোনা করে তারপর হচ্ছে বানানোর চেষ্টা করি। এরপরও হয়তো অনেক ভুলভাল থেকে যেতে পারে, মাফ করুক আল্লাহ, এবং তোমরাও ভাইয়াকে মাফ করে দিও, এটা হচ্ছে কথা। স্টিল আমি চেষ্টা করি ইনশাল্লাহ, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। সো আমাদের পাকস্থলীতে, পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবার কিভাবে পরিপাক হবে, ঠিক আছে? পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবার কিভাবে পরিপাক হবে, এই জিনিসটা শুরুর আগে একটা স্টেপ আছে, শুরুর আগে একটা স্টেপ আছে। সেই স্টেপটার নাম কি ভাইয়া? সেই স্টেপটার নাম হচ্ছে এনজাইম সক্রিয়করণ। এনজাইম সক্রিয়করণ। আমরা তো কেন সক্রিয় হইতে হবে সেই ব্যাখ্যাটা তো দিয়ে দিলাম। কারণ এই এনজাইমগুলা যদি সক্রিয় অবস্থায় নিঃসৃত হইতো, পাকস্থলীরই তারা হচ্ছে পরিপাক করে ফেলতো। পেট বইলে তোমার কিছু থাকতো না হইলে, ঠিক আছে? জন্মের পরপরই দেখতে হইলে ফুটা নিয়ে ঘুরতেছো, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো যে কি একটা অবস্থা হইতো। সো দেখো আমাদের এনজাইম সক্রিয় হইতে হবে। সো এখানে দুইটা এনজাইম পাকস্থলীর এই গ্যাস্ট্রিক জুসে থাকবে। একটার নাম হচ্ছে পেপসিনোজেন আর একটা নাম হচ্ছে প্রোরেনিন। আচ্ছা, এখানে মেডিকেলে আসা একটা তথ্য বা একটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি। এই যে দেখো, এই যে রেনিন, ঠিক আছে, এই রেনিন এনজাইমটা, এই রেনিন এনজাইমটা আমাদের মানব দেহে হচ্ছে দুই জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? দুই জায়গায়। রেনিন দেখবা হচ্ছে পাকস্থলীতে খাবার পরিপাক করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিওলাইটিক একটা এনজাইম, প্রোটিওলাইটিক একটা এনজাইম বা প্রোটিন বিশ্লেষী একটা এনজাইম। আরেক ধরনের রেনিন আছে, ঠিক আছে? এবং ওই জিনিসটাই মেডিকেলে আসছিল। আরেক ধরনের রেনিন আছে,
আরেক ধরনের রেনিন আছে। সেই রেনিন কি করে? সেই রেনিন হচ্ছে আমাদের কিডনি বা বৃক্কে হচ্ছে রক্তচাপ বৃদ্ধিতে একটা মেকানিজম আছে যেটাকে বলা হয় RAS মেকানিজম, যেটাকে কি বলা হয়? RAS মেকানিজম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ঠিক আছে, সো এটা সম্পর্কে আমরা যখন 6ষ্ঠ নাম্বার অধ্যায় পড়বো তখন দেখবো যে ভাইয়া দারুণভাবে বোঝাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, 6ষ্ঠ নাম্বার অধ্যায়ে আমরা এটা পড়বো আর কি। সো এই যে রাস সিস্টেম, সেই রাস সিস্টেমের অন্তর্গত একটা এনজাইম আছে, যে এনজাইমটাকে কি বলা হয়? রেনিন এনজাইম বলা হয়। এখন তোমার মেডিকেলে যে জিনিসটা দেওয়া হয়েছে, নিচের কোনটি একটি আমিষ বিশ্লেষী এনজাইম, এটা দিছে, এবং অপশনে প্রত্যেকটা অপশন হচ্ছে ইংলিশে দিছে। কি বলছে? এক জায়গাতে বলছে হচ্ছে এই রেনিনের কথা, 2 নাম্বার অপশনে বলছে এই রেনিনের কথা, আরও কিছু অপশন থাকবে। সো সেগুলো ছিল। এখন যে কিনা ঠিক মতো বেসিক থেকে পড়ে নাই সে হচ্ছে কনফিউজড হয়ে যাবে যে এখানেও রেনিন আছে আবার এখানেও রেনিন আছে, এখন কোনটা হচ্ছে আসলে প্রোটিন বিশ্লেষী এনজাইম বা আমিষ বিশ্লেষী এনজাইম? আনসার হচ্ছে মনে রাখবা যেখানে ডাবল এন আছে, ডাবল এন যেখানে আছে, ঠিক আছে, এই রেনিন হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম বা আমিষ বিশ্লেষী এনজাইম। জিনিসটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। আমরা জানি কিডনি বললেই যেই টার্মটা লাগে বা যে বায়োলজিক্যাল কিওয়ার্ডটা লাগে সেটাকে বলা হয় রেনাল। কিডনি বললেই যে টার্মটা লাগে সেটা হচ্ছে রেনাল। ঠিক আছে, সো রেনালের মাঝে কয়টা এন আছে? একটা এন আছে। সো কিডনিতে যে রেনিন নিঃসৃত হবে সেই রেনিনের মাঝেও একটা এন থাকবে। ঠিক আছে, তাহলে ভাইস ভার্সা আমরা চিন্তা করতে পারি পাকস্থলীতে যে রেনিন নিঃসৃত হবে সেই রেনিনের মাঝে 2টা এন থাকবে। ঠিক আছে, এরকমভাবে এদের মাঝে পার্থক্যটা মনে রাখতে পারো। পেপসিনোজেন, এটার উপর কে কাজ করবে ভাইয়া? পেপসিনোজেনের উপর কাজ করবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রোরেনিন, এটার উপরও কে কাজ করবে? কাজ করবে হচ্ছে HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করলেই এগুলো হচ্ছে সক্রিয় এনজাইমে পরিণত হয়ে যাবে, সক্রিয় এনজাইমে পরিণত হয়ে যাবে। পেপসিনোজেন সে সক্রিয় এনজাইমে কোনটাতে পরিণত হবে? পেপসিন এনজাইমে পরিণত হবে। পেপসিন, পেপসিন হচ্ছে সক্রিয় একটা এনজাইম, সক্রিয় এনজাইম। প্রোরেনিন, প্রো বাদ দাও, তাইলে তো হয়ে গেল রেনিন, এটাও সক্রিয় এনজাইম, সক্রিয়করণ হয়ে গেছে। এবার এই এনজাইমগুলো গিয়ে হচ্ছে কাজ করতে পারবে, এবার এই এনজাইমগুলো ফাইনালি গিয়ে হচ্ছে কাজ করতে পারবে। সো পাকস্থলীতে প্রোটিন পরিপাক, ঠিক আছে, পাকস্থলীতে প্রোটিন পরিপাক কেমনে হয় এটা দেখো বইতে ঠুসঠাস হচ্ছে লেখা আছে। এইরকম গদ বাদা লিখবা, স্যারের জন্য দেখা সমস্যার, এবং এর পাশাপাশি হচ্ছে স্যার মার্কস কম দিতে চাবে। তুমি কি বলবা যে পাকস্থলীতে প্রোটিন পরিপাকের ক্ষেত্রে যেই এনজাইমগুলো দায়ী সেই এনজাইমগুলোকে ফার্স্টে সক্রিয়করণ হইতে হয়। সক্রিয়করণ তারা হয় হচ্ছে নর্মালি প্যারাটাল সেল থেকে নিঃসৃত হওয়া, প্যারাটাল সেল থেকে নিঃসৃত হওয়া HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব, প্যারাটাল সেল থেকে নিঃসৃত হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে। সো এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কোন কোষ থেকে নিঃসৃত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে নিঃসৃত হয়? আনসার হচ্ছে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে একদম চোখ বন্ধ করে এটা আসবে। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? আনসার হচ্ছে প্যারাইটাল সেল। আনসার হচ্ছে কি? প্যারাইটাল সেল। ভালো করে এটা মনে রাখবা। অথবা এই প্যারাইটাল সেলেরই অপর নাম হচ্ছে অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল। এগুলো যদিও হচ্ছে বইতে আছে, একটু পরে আমরা দেখব, মানে পরবর্তী অংশে গিয়ে আছে আর কি, সে কারণে ভাই আলাদা করে আর এটা হচ্ছে লিখে দিচ্ছে না, বাট খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাকস্থলীর কোন কোষটা হচ্ছে এই সেল নিঃসরণ করে? আনসার হচ্ছে প্যারাইটাল সেল, অথবা প্যারাইটাল সেলেরই অপর নাম হচ্ছে অক্সিনটিক সেল। সো অপশনে যেটা থাকে সেটা। ওকে, সো এটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসবে। সো দেখো এখানে যে কথাগুলো আছে এগুলো আমরা একটু পরে আসতেছি। আগে হচ্ছে এরকম এনজাইম সক্রিয়করণের একটা ধাপ লিখে নিবা। ঠিক আছে, এনজাইম সক্রিয়করণের একটা ধাপ লিখে নিবা, এরপর গিয়ে বলবা হচ্ছে পাকস্থলীতে, ঠিক আছে, পাকস্থলীতে এই এনজাইমগুলো কাজ করে। পাকস্থলীতে যে এনজাইমগুলো কাজ করে দেখো বইতে হচ্ছে এই কয়েকটা এনজাইমের কথা বলা আছে। পেপসিনের কথা বলা আছে, জিলাটিনেজ এনজাইমের কথা বলা আছে, পেপসিনের কথা বলা আছে, আর রেনিনের কথা বলা আছে। রেনিন এনজাইমটা এখানে আলাদা করে বইতে লেখা নাই, অথবা তোমাদের এডিশন থাকতেও পারে, সমস্যা নাই। মানে এটা হচ্ছে এডিশন টু এডিশন হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি। হাসান স্যার তো না, আজমল স্যারের বইতে মাঝে মাঝে হচ্ছে অ্যাড হয়, মাঝে মাঝে হচ্ছে বাদ যায়। সো যেটাই হোক না কেন আমরা মনে রাখবো পাকস্থলীতে কাজ করা এনজাইম এটা হচ্ছে 3টা। কিভাবে মনে রাখবা? জীবন প্যারাময়, জীবন প্যারাময়, আসলেই তো জীবন প্যারাময়, জীবনে তো প্যারার অভাব নাই। সো সেখান থেকে মনে রাখতে পারো এই 3টা এনজাইমের কথা, জিলাটিনেজ এনজাইম, পেপসিন এনজাইম এবং রেনিন এনজাইম। স্পেশালি এখানে কাজ করে বা মুখ্য ভূমিকা পালন করে এই দুজন, পেপসিন এবং রেনিন। পেপসিন এবং রেনিন হচ্ছে এখানে মুখ্য ভূমিকা পালন করে। সো পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কোনটা? এটা এমসিকিউতে আসতে পারে। সো সেই ক্ষেত্রে জীবন প্যারাময় দিয়ে এটা মনে রাখবা। ঠিক আছে, এবার আসো
পাকস্থলিতে প্রোটিনের পরিপাকটা কিভাবে হয়, পাকস্থলিতে প্রোটিন পরিপাক কিভাবে হয়। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে লিখি তাহলে জিনিসটা হচ্ছে আসলেই মেক সেন্স করে, যে সক্রিয় হয়েছে এখন তো আসলেই হচ্ছে কাজ করবে। সো সক্রিয় হওয়ার পর আমরা মনে রাখবো যে যত প্রোটিন জাতীয় খাবার আমরা খাবো, সেটা মাছ হইতে পারে, মাংস হইতে পারে, বা যত রকমের প্রোটিন জাতীয় খাবার আমরা খাবো, সেটার উপর কাজ করবে হচ্ছে পেপসিন এনজাইম। সেটার উপর কাজ করবে কি, পেপসিন এনজাইম। পেপসিন এনজাইম কাজ করলে তাকে কিসে রূপান্তরিত করবে, প্রোটিউস প্লাস হচ্ছে পেপটোনে, প্রোটিউস প্লাস পেপটোনে তাকে রূপান্তরিত করবে। আচ্ছা, এরপর আসো যে প্রোটিনের মাঝে মাছ মাংস বাদ দিলাম, আমরা ধরো খাইছি হচ্ছে, ধরো কথার কথা দুধ, আমরা খাইছি হচ্ছে দুধ। দুধের মাঝে যেই প্রোটিনটা থাকে তাকে বলা হয় ক্যাসিন। দুধের যে প্রোটিনটা থাকে তাকে বলা হয় ক্যাসিন। ক্যাসিন প্রোটিনটার উপর কাজ করবে কে, ক্যাসিন প্রোটিনটার উপর কাজ করবে হচ্ছে রেনিন এনজাইম। প্রথমে কাজ করবে কি, রেনিন এনজাইম। সো রেনিন এনজাইম দুধের ক্যাসিনের উপর কাজ করে তাকে রূপান্তরিত করবে প্যারাক্যাসিনে, আচ্ছা, এই প্যারাক্যাসিনের উপর আবার কাজ করবে হচ্ছে পেপসিন এনজাইম। এই যে পেপসিন সাহেব, সে হচ্ছে এই প্যারাক্যাসিনের উপর আবার কাজ করে তাকে রূপান্তরিত করবে কিসে, তাকে রূপান্তরিত করবে হচ্ছে তোমার, আমরা কি বলতে পারি যে এই যে দেখো পলিপেপটাইডে রূপান্তরিত করবে। এই কনভার্সনগুলো কিন্তু একটু শিখতে হবে, মানে এগুলো হচ্ছে মুখস্থ নির্ভর পড়াশোনা আর কি, এখানে বোঝানোর জিনিস কম আছে। ঠিক আছে, তাকে রূপান্তরিত করবে পলিপেপটাইডে, এগুলো একটু মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। আর এর পাশাপাশি আমরা যদি হচ্ছে জেলি টাইপের খাবার খাই বা জিলাটিন জাতীয় খাবার খাই, ঠিক আছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন যে প্রোটিন জাতীয় খাবার তার ভিতরে একটা উপাদান থাকে যেটাকে বলা হয় জিলাটিন জাতীয় খাবার খাইলেই শুধুমাত্র এটার উপর কাজ করবে জিলাটিনাস এনজাইম কাজ করলে তাকে কিসে রূপান্তরিত করবে, রূপান্তরিত করবে পেপটোন এবং পলিপেপটাইডে। সো লিখে দাও পেপটোন এবং পলিপেপটাইড, পেপটোন প্লাস হচ্ছে পলিপেপটাইড। ওকে, সো এই কনভার্সনগুলো একটু মুখস্থ করতে হবে, আমি আবার বলতেছি এটা একটু মুখস্থ করে নিও। জাস্ট মনে রাখবা এই তিনটা এনজাইম এখানে কাজ করবে, একটা নাম হচ্ছে পেপসিন, 2 নাম্বার হচ্ছে রেনিন এবং 3 নাম্বার হচ্ছে জিলাটিনাস। ঠিক আছে, জিলাটিনাস এনজাইমটা খুবই মানে সিলেক্টিভ সময়, যখন জিলাটিন তুমি খাবা তখনই জাস্ট কাজ করবে। বাকি যে দুইটা এনজাইম পেপসিন এবং রেনিন, তারাই হচ্ছে মেইনলি প্রধান পরিপাকের কাজটা করে থাকে, এবং প্রধান পরিপাকের কাজ করার আগে তাদেরকে সক্রিয়করণ হইতে হয়। তারা কিসের প্রভাবে সক্রিয় হয়, আনসার হচ্ছে প্যারাইটাল সেল থেকে নিঃসৃত হওয়া HCl এর প্রভাবে। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমরা পাকস্থলিতে প্রোটিনের পরিপাকটা কিন্তু দারুণভাবে শেষ করলাম। এবার আসো পাকস্থলিতে অন্য যে খাবার, পাকস্থলিতে আমরা জানি যে শর্করা জাতীয় খাবার কোনো পরিপাক হবে না, পাকস্থলিতে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হবে না, এটা আমরা জানি যে এর ভিতরে হচ্ছে শর্করা বিশ্লেষ্য কোনো এনজাইমই নাই। এনজাইম না থাকলে, বাবুর্চি না থাকলে, এনজাইম হচ্ছে আসলে বাবুর্চি। ঠিক আছে, সো এনজাইম না থাকলে তো কোনো ধরনের পরিপাক হওয়ার প্রশ্নই আসে না। সো এই জন্য পাকস্থলিতে কোনো ধরনের শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে না। সো আমরা শর্করা পরিপাকের ক্ষেত্রে কি লিখতে পারি, লিখতে পারি নো ডাইজেশন, কোনো পরিপাক এখানে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা যদি হচ্ছে আসি যে পাকস্থলিতে প্রোটিন পরিপাক দেখলাম, শর্করা পরিপাক এটা তো হবে না, এর পাশাপাশি পাকস্থলিতে আর কি আসতে পারে, সেটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার যদি আসে। আচ্ছা, স্নেহ জাতীয় খাবারকে পরিপাক করতে পারে বা লিপিড জাতীয় খাবারকে পরিপাক করতে পারে এমন এনজাইমের নাম কি, হচ্ছে লাইপেস এনজাইম। এখন পাকস্থলিতে কোন ধরনের লাইপেস এনজাইম থাকে, পাকস্থলিতে কিন্তু সচরাচর কনভেনশনাল যে লাইপেসগুলা কাজ করলে স্নেহকে ভাঙতে পারে সেই কোনো ধরনের লাইপেস কিন্তু থাকে না। এর ক্ষেত্রে শুধুমাত্র পাকস্থলিতে, তাও কিছু কিছু বিজ্ঞানীর মতো, সকল বিজ্ঞানীর মতো না, পাকস্থলিতে কিছু কিছু বিজ্ঞানীর মতো থাকে একটা দুর্বল লাইপেস এনজাইম যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেস। এই গ্যাস্ট্রিক লাইপেসই শুধুমাত্র পাকস্থলিতে অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে, অ্যাসিডিক পরিবেশে হচ্ছে কাজ করতে পারে, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। বাকি যে লাইপেস এনজাইমগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসিডিক পরিবেশে কাজ করতে পারে না, এজন্য এখানে হচ্ছে কোনো ধরনের অন্যান্য লাইপেস থাকে না। আমরা দেখব যে ক্ষুদ্রান্তে গিয়ে নানান রকমের লাইপেস কাজ করতেছে, ইন্টেস্টিনাল লাইপেস, প্যানক্রিয়েটিক লাইপেস, নানান রকমের লাইপেস হচ্ছে ক্ষুদ্রান্তে কাজ করতেছে। বাট পাকস্থলিতে শুধুমাত্র এবং কেবলমাত্র কি থাকে, গ্যাস্ট্রিক লাইপেস থাকে। এবং গ্যাস্ট্রিক লাইপেস যেহেতু একটা বিশেষ ধরনের লাইপেস, এই জিনিসটা শুধুমাত্র এবং কেবলমাত্র কাজ করবে বাটার ফ্যাটের উপর,
বাটার ফ্যাটের উপর। বাটার জাতীয় খাবার যদি তুমি খাও, বাটার জাতীয় তুমি যদি খাবার খাও, সেই বাটার ফ্যাট যেটা থাকবে সেটার উপর কাজ করবে গ্যাস্ট্রিক লাইপেজ। এবং ফ্যাট জাতীয় খাবার, যত রকমের ফ্যাট জাতীয় খাবার দুনিয়াতে আছে তার অন্যান্য অনেক ধরনের বিপদ থাকতে পারে, বা ডাইজেশন বা পরিপাকটা একদমই সহজ। ফ্যাট বা লিপিড সেটা পরিপাকের পর পরিণত হবেই হচ্ছে দুইটা জিনিসে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, যত রকমের ফ্যাটি আসুক না কেন, যত রকমের ফ্যাটি আসুক না কেন, ঠিক আছে, দেখবো আমরা ক্ষুদ্রান্তে গিয়ে নানান রকমের ফ্যাট পাইতেছি বা লিপিড পাইতেছি। ঠিক আছে, আমরা তো হচ্ছে তেল জাতীয় খাবারও খাইতে পারি বা হচ্ছে চর্বি জাতীয় খাবারও খাইতে পারি। যত রকমের লিপিড জাতীয় খাবারই খাও না কেন, আলটিমেটলি পরিণত হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। সো বাটার ফ্যাট তার উপর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করলেও এটাও পরিণত হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। ওকে, সো পাকস্থলিতে খাদ্য পরিপাক আশা করি একদম ক্লিয়ার। পাকস্থলিতে খাদ্য পরিপাক আশা করি একদম ক্লিয়ার, এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে। এবার আসলে সৃজনশীলের ক্ষতে যেটা আসতে পারে সেটা হচ্ছে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না। আমরা কিন্তু এটার ব্যাখ্যা অলরেডি পড়ে ফেলছি, কি বলছি, যে পাকস্থলীতে প্রোটিনকে পরিপাক করতে পারে এমন যে এনজাইমটা আছে পেপসিন, সেই পেপসিন সরাসরি হচ্ছে পেপসিন আকারে নিঃসৃত হয় না, বরঞ্চ নিষ্ক্রিয় পেপসিনোজেন নামক একটা প্রো এনজাইম, ঠিক আছে, প্রো এনজাইম বা নিষ্ক্রিয় এনজাইম হিসেবে সে হচ্ছে নিঃসৃত হয়। তার উপর কাজ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সংস্পর্শে বা খাবারের প্রভাবে, ঠিক আছে। সো কাজ করলে তখন গিয়ে হচ্ছে সে সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং খাবার খেয়ে পরিপাক করতে পারে, ঠিক আছে। এবং এর পাশাপাশি পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর একটা চিত্র যদি আমরা আঁকি, পাকস্থলীর এই জায়গাতে দেখা যায় যে হচ্ছে কি থাকে, এই জায়গাতে হচ্ছে মিউকাসের আবরণ থাকে, এই জায়গা বরাবর হচ্ছে মিউকাসের আবরণ থাকে। এই মিউকাসের আবরণের কারণে, গ্যাস্ট্রিক মিউকাসের কারণেও কিন্তু হচ্ছে কি হয় না, ভিতরের যে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা পাকস্থলীর গায়ের সাথে বা মাংসের সাথে হচ্ছে লাগতে পারে না, ঠিক আছে। এবং পাকস্থলীর অন্তঃগাত্র থেকে বাইকার্বনেটও নিঃসৃত হয়। বাইকার্বনেট এটা হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ, আর ক্ষারের কাজই হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে নিউট্রালাইজ করে দেওয়া, অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেওয়া, ঠিক আছে। সো এই বাইকার্বনেট জিনিসটাও হচ্ছে অ্যাসিডকে বা HCl-কে হচ্ছে কি করে, প্রশমিত করে, ঠিক আছে। এই ব্যাখ্যাগুলো দিলেই কিন্তু হবে, ঠিক আছে। এবং পাকস্থলীর যে কোষগুলো আছে, এটা হচ্ছে পাকস্থলীর ধরো কোষ, এপিথেলিয়াল যে কোষগুলো আছে, সেই কোষগুলো দেখা যায় যে 3 থেকে 6 দিন বাঁচে, এরপর নতুন করে আবার তৈরি হয়। সো ধরো HCl এখানে আছে, অতিরিক্ত HCl তোমার বডিতে তৈরি হয়েছে, যে HCl গিয়ে হচ্ছে এই কোষগুলোকে ধ্বংস করতেছে, ধ্বংস করলেও লাভ নাই, কিছুদিন পরেই হচ্ছে নতুন করে আবার তৈরি হবে। সো যেহেতু তৈরি হইতেছে সে কারণে হচ্ছে HCl এটা কিসের সাথে লাগতে পারতেছে না, পাকস্থলীর প্রাচীরের সাথে লাগতে পারতেছে না। বোঝা গেছে কিনা বলো? তো স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর এই প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজের ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না। তবে ভালো করে মনে রাখো, তবে দুইটা ব্যতিক্রম আছে এবং দুইটা ব্যতিক্রমই খুবই ইম্পর্টেন্ট। এক নম্বর কথা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার কথা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আছে। যেই ব্যাকটেরিয়াটা কি করে, এখানে হচ্ছে ক্ষতের সৃষ্টি করে, ক্ষতের সৃষ্টি করলে বুঝতে পারতেছো, একটা জায়গা তোমার হচ্ছে ধরো কেটে গেছে, এবার সেই জায়গাতে যদি হচ্ছে মরিচ লাগাও কি একটা অবস্থা হবে, ঠিক আছে। ঠিক তেমনই এই হেলিকোব্যাক্টার পাইলোরি সে অ্যান্ট্রামে গিয়ে ক্ষতের সৃষ্টি করে। এবার ক্ষতের সৃষ্টি করলে এখান থেকে যে HCl, সেই HCl কিন্তু ইজিলি ওই ক্ষতের সাথে লেগে ক্ষতটাকে আরও হচ্ছে ক্ষতবিক্ষত করতে পারবে না, তখন কিন্তু হচ্ছে এই তোমার আলসারের সৃষ্টি হয়। এবং এর পাশাপাশি আরেক ধরনের ওষুধ, এটা খুবই ভালো করে হচ্ছে মনে রাখবা, এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই জরুরি একটা বেসিক, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য না, দৈনন্দিন জীবনের জন্য খুবই একটা জরুরি বেসিক। সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা ব্যথানাশক ওষুধ খাই না, ধরো কিছু ব্যথা হইলেই ঠিক আছে, আইবুপ্রোফেন, কিটোরোলাক বা হচ্ছে তোমার ধরো কি বলে ইন্ডোমেথাসিন বা হচ্ছে ডিক্লোফেনাক, এই টাইপের কিছু ওষুধ কিন্তু আমরা প্রতিনিয়ত খাই, ঠিক আছে, অনেকেই কিন্তু খান। বাট এই ব্যথানাশক ওষুধগুলো কোনোভাবেই তোমার হচ্ছে PPI বা প্রোটন পাম্প ইনহিবিটর বা সোজা বাংলায় বললে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া, ঠিক আছে, গ্যাস্ট্রিকের ওষুধ কি হয়, ওই যে ওমিপ্রাজোল, এসোমিপ্রাজোল, ঠিক আছে, সার্জেল, সোজা বাংলায় বললে বা ব্র্যান্ড নেম বললে হচ্ছে সার্জেল টাইপের যে ওষুধগুলো আছে, সেই গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া কখনোই হচ্ছে অ্যানাসাইড খাওয়া উচিত না। তুমি এই অ্যানাসাইড বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে, বা ব্যথানাশক ওষুধ সোজা বাংলায় বললে, এটা যখনই খাবা সাথে সাথে ব্যথানাশক ওষুধের সাথে সাথে অবশ্যই হচ্ছে তোমাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া কেন, কি দরকার আছে, ব্যথানাশক ওষুধ আমরা খাইলে সেটা তো ব্যথাকে নাশ করবে, ঠিক আছে, এর সাথে আবার গ্যাস্ট্রিকের ওষুধ কেন খাইতে হবে?
এর কারণটা হচ্ছে, আমি বলে দিই এই ব্যাখ্যাগুলো, যেহেতু আমি নিজে পড়াশোনা করছি, সো এই জন্য ভাইয়া বলে দিই। আমরা কিন্তু বলছিলাম একটু আগে যে পাকস্থলীর যে অন্তঃপ্রাচীর, এখান থেকে একটা পদার্থ নিঃসৃত হয়, যে পদার্থকে আমরা কি বলি, মিউকাস পদার্থ নিঃসৃত হয়। এখন দেখা যায় যে এই যে মিউকাস পদার্থ কেউ না কেউ তো তৈরি করে, এখানে তৈরি করে, ঠিক না? মিউকাস পদার্থ তৈরি করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা পদার্থ যার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলো যারা হচ্ছে ধরো একটু বায়োলজি পড়তে পছন্দ করো বা বুঝে পড়তে পছন্দ করো, পরীক্ষা পড়ে বুঝে পড়তে পছন্দ করো, তাদের জন্য পড়াচ্ছি, ঠিক আছে? সবার জন্য এটা না, ঠিক আছে? যারা ধরো আমার মতো ফার্মাসিস্ট হবা বা ডাক্তার হবা, তাদের জন্য শুধুমাত্র। এই যে মিউকাস যেটা আছে, সেই মিউকাসটা তৈরি করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা উপাদান। প্রোস্টাগ্ল্যান্ডিনের মাঝে অনেক প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, PGE2, পিজি, ঠিক আছে, I2, এরকম অনেক ধরনের হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। এখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন জিনিসটা এখানে মিউকাস আবরণ তো তৈরি করে, ভালো কথা, বাট পাশাপাশি প্রোস্টাগ্ল্যান্ডিন এটা হচ্ছে পেইনও সৃষ্টি করে। আমাদের বডিতে যখনই হচ্ছে কোনো একটা পেইন রিলিজ হবে বা কোনো একটা জায়গায় ব্যথা হবে, ব্যথা মানে হচ্ছে ওই জায়গাতে কি নিঃসৃত হয়েছে, ওই জায়গাতে কোনো না কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসৃত হয়েছে। সো নিশ্চয়ই হচ্ছে আমরা যখন ব্যথানাশক ওষুধ খাবো, ব্যথানাশক ওষুধ খেলে ব্যথানাশক ওষুধ কি বন্ধ করতে কাজ করবে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে বন্ধ করতে কাজ করবে। সো প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ হয়ে গেলে আমাদের ব্যথাও হচ্ছে বন্ধ হয়ে যাবে, ভালো কথা, ব্যথা তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এই জন্যই তো ব্যথানাশক ওষুধ আমরা খাইলাম, NSAID খাইলাম। বাট ব্যথানাশক ওষুধ খাইলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধের সাথে সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন যে জিনিসটা উৎপাদন করতে পারতো, ঠিক আছে, মিউকাস আবরণ, সেই মিউকাস আবরণও কিন্তু এখন আর তৈরি হবে না। সো মিউকাস আবরণ যদি তৈরি না হয়, HCl যে জিনিসটা মিউকাসের কারণে পাকস্থলীর প্রাচীরের সাথে এতদিন লাগতে পারতো না, সেই গিয়ে কিন্তু আরামসে লাগতে পারবে না এখন, লাগতে পারবে। সো এই জন্য এই যে HCl, সেই HCl যাতে আমাদের পাকস্থলীতে কম নিঃসৃত হয়, এই জন্যই হচ্ছে আমরা বিভিন্ন গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে, গ্যাস্ট্রিকের ওষুধ বলতে কি, সার্জেল টাইপের যে ওষুধগুলো আছে সেগুলো খায়। সার্জেল টাইপের ওষুধগুলো কি কাজ করে, এই পাকস্থলী থেকে HCl যাতে কম তৈরি হয়, কম তৈরি হইলে সে কম পরিমাণে গিয়ে হচ্ছে লাগার সুযোগ পাবে, বুঝতে পারতেছো? সো ওই জিনিসটা হচ্ছে নিঃসরণ, মানে ওই জিনিসটা ইনশিওর করার চেষ্টা করে, বুঝা গেছে? এই হচ্ছে ফুল কাহিনী, ঠিক আছে? এগুলো যেহেতু ভাইয়া ডিটেলসে পড়ছি, পড়াশোনায় ছিল এগুলো নিয়ে, সো এগুলো হচ্ছে আমার ফিল্ড, ঠিক আছে? অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু বি দ্য বেস্ট, দ্য নাম্বার 1 ইন মাই ফিল্ড। ওকে, ভাইয়ার রেজাল্টও কিন্তু ভার্সিটিতে অনেক ভালো ছিল আল্লাহর রহমতে, ঠিক আছে? সো অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, এরকম না যে হচ্ছে পোলাবানরে পড়াইতে গিয়ে হচ্ছে আমার নিজের পড়াশোনার হচ্ছে কোনো খেয়াল নাই, ওইরকম না। আমি নিজে আসলে কিন্তু অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? অনেক ভাইয়া অনলাইনে দেখা যায় অনেক ভালো পড়ান, নিজের পড়াশোনার কোনো খেয়াল নাই বা নিজের পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নেই, ওইটা না। নিজের পড়াশোনা অবশ্যই হচ্ছে গুরুত্ব দিতে হবে, আগে নিজের পড়াশোনা ঠিক রাখো, পরে মানুষকে হচ্ছে হেল্প করার চেষ্টা করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আসো আমরা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক নিয়ে কথাবার্তা বলি। ক্ষুদ্রান্তে আমরা মনে রাখবো হচ্ছে সব ধরনের খাবারের পরিপাক হয়, ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়। ওকে, সব ধরনের খাবারের পরিপাক হয়, সেটা হইতে পারে শর্করা, সেটা হইতে পারে আমিষ, সেটা হইতে পারে স্নেহজাতীয় পদার্থ। যত রকমের খাবারই তুমি ক্ষুদ্রান্তে পাঠাও না কেন, সেই ক্ষুদ্রান্তে কিন্তু সব রকমের খাবারের পরিপাক হবে, ঠিক আছে? আচ্ছা, সব রকমের খাবার কেন পরিপাক হয় ভাইয়া? এর কারণ হচ্ছে আমরা কিন্তু গত ক্লাসে একটা শর্টকাটে বলছিলাম যে ক্ষুদ্রান্ত হচ্ছে আসলে রসের ভাণ্ডার। কেন রসের ভাণ্ডার? কারণ তার ভিতরে 3 রকমের রস কাজ করে। তার ভিতরে কয় রকমের রস কাজ করে? 3 রকমের রস কাজ করে। কি কি সেগুলা? 1 নম্বর হচ্ছে আন্তরিক রস, মানে ক্ষুদ্রান্তের নিজস্ব রস, ঠিক আছে? পাকস্থলী শুধুমাত্র গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করবে এমন তো কোনো কথা নাই, ক্ষুদ্রান্ত নিজে নিজে কি নিঃসরণ করে, ক্ষুদ্রান্তের যেই তোমার হচ্ছে অন্তঃপ্রাচীর, সেখান থেকে নিঃসৃত হয় হচ্ছে আন্তরিক রস। 2 নাম্বার এখানে কাজ করবে হচ্ছে পিত্তরস। 3 নাম্বার এখানে কাজ করবে হচ্ছে আমাদের অগ্নাশয় রস। এখন তোমার মনে প্রশ্ন হইতেই পারে যে ভাইয়া আন্তরিক রস বুঝলাম যে ক্ষুদ্রান্তের যে প্রাচীর, সেই প্রাচীর থেকে আন্তরিক রস বের হইতেছে, ভালো কথা, কিন্তু ক্ষুদ্রান্ত নিয়ে পড়াশোনা করতেছি আমরা, এই পাইপটা নিয়ে, এই পাইপে কেমনে বিভিন্ন খাবার পরিপাক হবে সেটা নিয়ে। তাহলে এখানে পিত্তরস কই থেকে আসবে? পিত্তরস তো পিত্ত থেকে আসে, ঠিক না? বা পিত্তথলি থেকে আসে। সো কিভাবে আসবে পিত্তরস? নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা রাস্তা দিয়ে কানেক্ট হইতে হবে। সো এই দেখো, এই চিত্রটা ওয়ান্ডারফুল একটা চিত্র, দারুণ একটা চিত্র। ইন্টারনেটে এই চিত্রটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট একটা চিত্র,
ঠিক আছে, এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের পিত্তথলি, সেই পিত্তথলি থেকে আসতেছে হচ্ছে পিত্ত, সেই পিত্তটা এসে দেখা যায় যে ক্ষুদ্রান্তের একটা সরু একটা ছিদ্রের মতো পথ আছে, সেই পথে এসে উন্মুক্ত হয়। আবার এই অংশটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। সেই অগ্নাশয় থেকে আসে হচ্ছে অগ্নাশয় রস, সেই রসটাও এসে ওই সেম ছিদ্রেই হচ্ছে উন্মুক্ত হয়। এবং ছিদ্রটা দেখো একটা গোল আকার না, একটা গোলাকার কিন্তু ছিদ্র, এবং এই জিনিসটাকেই বলা হয় অ্যাম্পুলা অফ ভেটার। ঠিক আছে, এই অংশটাকেই বলা হয় অ্যাম্পুলা অফ ভেটার। সো ভালো করে মনে রাখো, এটা কিন্তু মেডিকেলের একটা কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলের একটা কোশ্চেন, যেগুলো গুরুত্বপূর্ণ আমি অবশ্যই বলে দিব। পরিপাক ও শোষণ আমি কিন্তু সাধ্যে বলি নাই, যেটা হচ্ছে একটা হেভিওয়েট চ্যাপ্টার, এটা আসলেই হেভিওয়েট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। মানে কোনো বছর এরকম দেখবা না যে হচ্ছে পরিপাক শোষণ বাদ দিয়ে হচ্ছে মেডিকেলে প্রশ্ন করছে। সো ডেফিনেটলি এই জায়গাগুলো হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে হবে। সো এখানে কি আসে, এখানে আসে যে অ্যাম্পুলা অফ ভেটার, এটা কোথায় পাওয়া যায়? অ্যাম্পুলা অফ ভেটার আমরা কিন্তু দেখতেছি এটা কোথায় পাওয়া যাচ্ছে, ডিউডেনাম কিংবা ক্ষুদ্রান্তে পাওয়া যাচ্ছে, ডিউডেনাম কিংবা ক্ষুদ্রান্তে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভেটার এটা কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে ডিউডেনামে, আনসার হচ্ছে কি ডিউডেনামে। এবং অ্যাম্পোলা কথাটা বায়োলজিতে যেখানে পাবা, অ্যাম্পোলা মানেই হচ্ছে গোলাকার কোন একটা কিছু, অ্যাম্পোলা কথাটা মানেই হচ্ছে গোলাকার কোন একটা কিছু, গোল। ওকে, গোলাকার কোন একটা কিছু, দেখো ছিদ্রটা কিরকম, গোলাকার। ঠিক আছে, সো এই গোলাকার যে ছিদ্রটা আছে, সেই ছিদ্র দিয়েই হচ্ছে আমাদের পিত্তথলি থেকে আসা পিত্তরস এসে ক্ষুদ্রান্তে পড়ে, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস এসে ক্ষুদ্রান্তে পড়ে, এবং ক্ষুদ্রান্তের নিজস্ব রসটা আছে, যেটাকে বলা হয় আন্ত্রিক রস। এই জন্যই আমরা ওভারঅল বলতেছি আর কি, যে ক্ষুদ্রান্ত হচ্ছে আসলে রসের ভাণ্ডার। এখানে 3 রকমের রস কাজ করে, আন্ত্রিক রস, পিত্তরস, অগ্নাশয় রস। ওকে, আশা করি হচ্ছে ফুল জিনিসটা একদম ক্লিয়ার। এবার এবার ক্ষুদ্রান্ত সম্পর্কে আরো কিছু কথাবার্তা আছে, যে ক্ষুদ্রান্তের 3টা অংশ আমরা কিন্তু জানছিলাম, যে ক্ষুদ্রান্তের 3টা অংশের নাম কি? ডিজে ইলিয়াস, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, ইন্টেস্টাইন। আচ্ছা, এটার মাঝে মনে রাখবা 3টা অংশ, যেটাকে আমরা মনে রাখতে পারি ডিজে ইলিয়াস। ঠিক আছে, ডিজে ইলিয়াস। সো ডি থেকে মনে রাখবা ডিউডেনামের কথা, ডিউডেনাম। ঠিক আছে, সবচেয়ে সংক্ষিপ্ত বাট খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিপাকের জন্য এবং খাদ্য শোষণের জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে দিয়ে মনে রাখবা জেজু নামের কথা, জেজু নামের কথা, এবং আই দিয়ে মনে রাখবা ইলিয়ামের কথা, বা ইলিয়াস থেকে মনে রাখবা ইলিয়ামের কথা। ঠিক আছে, সো ক্ষুদ্রান্তের 3টা অংশ ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। খাদ্য পরিপাকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? খাদ্য পরিপাকের জন্য, সব ধরনের খাবার পরিপাকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিউডেনাম। ডিউডেনাম জিনিসটা কোনটার পর শুরু হয়? পাকস্থলীর যেই পাইলোরাস আছে, পাইলোরাসের পর গিয়ে হচ্ছে শুরু হয়, পাইলোরাসের পর গিয়ে হচ্ছে ডিউডেনাম শুরু হয়। ঠিক আছে, এবং এদের মাঝখানে কোনটা থাকে? মাঝখানে থাকে হচ্ছে পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। এই কথাগুলো আশা করি হচ্ছে অলরেডি তোমরা জানো, অলরেডি আশা করি জানো। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমার এমসিকিউ আছে, এটা যে কতবার হচ্ছে মেডিকেলে আসছে, মানে ইয়ত্তাহীন। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে, সুপার ডুপার হেভি ওয়েট একটা প্রশ্ন, যেটা হচ্ছে গবলেট কোষ এটা কোথায় পাওয়া যায়? গবলেট কোষ কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে ক্ষুদ্রান্তে। গবলেট কোষ কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে ক্ষুদ্রান্তে। এই যে দাগানো বইগুলা, সেগুলা কত পরিশ্রম করে আমি তৈরি করছি, মানে চিন্তা করতে পারবো না। ঠিক আছে, যারা হচ্ছে বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, নিজে তো একটু প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক ঘাটবা, ঘাটার সময় দেখো যে এই প্রশ্নটা কয়বার আসছে। এই জন্য এতগুলো স্টার্ট দিছি, দুনিয়ার যত তারা আছে সব তারা এখানে দিয়ে দিছি। এর কারণটা কি? এটা বারবার আসছে, সে কারণে হচ্ছে ভাইয়া দিছি যে গবলেট কোষ এটা কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে ক্ষুদ্রান্তে। গবলেট কোষ পাওয়া যায় হচ্ছে ক্ষুদ্রান্তে। এবং এটাও আসতে পারে তোমাদের বেলায় যে ব্রুনার্স গ্রন্থি, ব্রুনার্স গ্রন্থি এটাও কোথায় পাওয়া যায়? ব্রুনার্স গ্রন্থিও পাওয়া যায় হচ্ছে ক্ষুদ্রান্তে। গবলেট কোষ এবং ব্রুনার্স গ্রন্থি দুইটাই পাওয়া যায় হচ্ছে ক্ষুদ্রান্তে। এগুলা থেকে কি নিঃসৃত হয় ভাইয়া? এগুলো থেকে নিঃসৃত হয় মিউকাস, এগুলো থেকে নিঃসৃত হয় মিউকাস। সো পাকস্থলীর ক্ষেত্রে বিভিন্ন রকমের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্যাসিড আছে, সেগুলো থেকে বাঁচাচ্ছিল তার মিউকাস। ক্ষুদ্রান্তের মাঝেও বিভিন্ন রকমের যে অ্যাসিড ট্যাসিড, আমরা দেখবো যে 3 রকম অ্যাসিড, তো না অ্যাসিড জাতীয় খাদ্য কিন্তু আসতেছে উপর থেকে, অ্যাসিড জাতীয় বা অ্যাসিড মিশ্রিত খাদ্য আসতেছে। ঠিক আছে, এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের রস আসতেছে, আন্তরিক রস, অগ্নাশয় রস। ঠিক আছে, এরপর হচ্ছে পিত্ত রস। সো বিভিন্ন রস টস থেকে ক্ষুদ্রান্তের যে প্রাচীর, তাকে তো বাঁচাইতে হবে। বাঁচানোর জন্য হচ্ছে এখানে কিন্তু এই গবলেট কোষ এবং ব্রুনার্স গ্রন্থি কি তৈরি করে? মিউকাস তৈরি করে, মিউকাস তৈরি করে। এই মিউকাসই কি করে? ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে, এনজাইমের
কার্যকারিতা থেকে রক্ষা করে। বোঝা গেছে? সো পাকস্থলীর ক্ষেত্রে তার যে মিউকোসা বা মিউকাস যে লেয়ার সেটা রক্ষা করতেছিল তাকে, এবং ক্ষুদ্রান্তের ক্ষেত্রে তার যে মিউকাস স্তর যেটা কিনা গবলেট কোষ তৈরি করে এবং ভ্রূণার্স গ্রন্থি তৈরি করে, সেটা হচ্ছে তাকে বিভিন্ন এনজাইমের কার্যকারিতা বা এনজাইমের ক্ষতিকর অবস্থা থেকে বা ক্ষতিকর দিক থেকে হচ্ছে রক্ষা করে। বোঝা গেছে কিনা বলো? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই ভাই অনেক সময় নিয়ে হচ্ছে পড়াই, ঠিক আছে? এবং এজন্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্লাসগুলো যে মনোযোগ দিয়ে করতেছে, কোর্সের প্রত্যেকটা ক্লাস এবং দাগানো বই যে ভালো করে পড়বে, সে অ্যাডমিশন টেস্টে কোপাই দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের খেলা হবে অ্যাডমিশন টেস্টে, কারণ ওইটাই হচ্ছে মেইন। এইচএসসিতে সবাই খেলতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, এটার মাঝেও কি থাকবে? দুই ধরনের অংশ থাকবে। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক নিয়ে আমি তো একটা কথা বললামই, যেখানে হচ্ছে ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষ থাকবে, ঠিক আছে, যারা কিনা মিউকাস নিঃসরণ করবে। মিউকাসের দুইটা কাজ, একটা হচ্ছে ক্ষুদ্রান্তের যে প্রাচীর, সে প্রাচীরকে এনজাইমের ক্ষতিকর যে প্রভাবগুলো আছে সেগুলো থেকে বাঁচানো, এবং খাবারকে কিন্তু পিচ্ছিল করে, খাবারকে কিন্তু এই জিনিসটা হচ্ছে পিচ্ছিল করে, পিচ্ছিল হলে সে নিজে ইজিলি হচ্ছে নামতে পারবে, ঠিক আছে। এবং দুই নম্বর হচ্ছে তোমার রাসায়নিক পরিপাক। আমাদেরকে মেইনলি পড়তে হবে এটা, ক্ষুদ্রান্তে খাবারের রাসায়নিক পরিপাক, এটাই পড়তে হবে আর কি মেইনলি, এটাই হচ্ছে মেইনলি পড়তে হবে। আচ্ছা, ক্ষুদ্রান্তে খাবারের রাসায়নিক পরিপাকটা এটা পড়ার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে কিছু না কিছু তোমার রস কাজ করবে। রাসায়নিক পরিপাক মানে হচ্ছে বিভিন্ন রসের খেলা। সো রস হিসেবে আমরা বললাম যে 3 রকমের রস কাজ করে। একটা হচ্ছে আন্তরিক রস, 2 নম্বর হচ্ছে অগ্নাশয় রস, 3 নম্বর হচ্ছে পিত্তরস। সো পিত্তরস নিয়ে কিছু কথাবার্তা বলি। পিত্তরস কিন্তু খুবই ক্ষারীয় একটা পদার্থ। পিত্তরস হচ্ছে খুবই ক্ষারীয় একটা পদার্থ। পিত্তরস খুবই ক্ষারীয় একটা পদার্থ, যেটা কিনা এনজাইমবিহীন, ঠিক আছে। সো এটা ভালো করে হচ্ছে মনে রাখো, পিত্তরস, পিত্তরস সম্পর্কে কয়েকটা তথ্য ভালো করে মনে রাখতে হবে। খুবই ক্ষারীয়, খুবই ক্ষারীয়, এবং লাকিলি সে খুবই ক্ষারীয়। লাকিলি সে খুবই ক্ষারীয় কেন? কারণ পাকস্থলী থেকে যে খাবার নামতেছে, সে খাবারের আশেপাশে হচ্ছে কি লাগানো আছে? আশেপাশে লাগানো আছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক না? সো সেই অ্যাসিড নিয়ে যদি খাবার আমাদের ক্ষুদ্রান্তে আসে, ক্ষুদ্রান্তের যে প্রাচীর, সেই প্রাচীরও তো অ্যাসিডের প্রভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সো অ্যাসিডের প্রভাব থেকে ক্ষতিগ্রস্ত না যাতে হইতে পারে, সেজন্য হচ্ছে এই পিত্তরস কিন্তু কাজ করতে পারে। পিত্তরস হচ্ছে খুবই ক্ষারীয়। সো এই ক্ষারের সাথে যখন অ্যাসিড মিশ্রিত হয়, তখন কিন্তু জিনিসটা নিউট্রালাইজ হয়ে যায়। সো এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্য কি? 2 নম্বর তথ্য হচ্ছে পিত্তরসে প্রধানত যেটা থাকে সেটা হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ, আচ্ছা, পিত্ত লবণ এটা হচ্ছে স্নেহ পরিপাকে মহা গুরুত্বপূর্ণ। পিত্ত লবণ ছাড়া কিন্তু স্নেহ পরিপাক সহজে হবে না, স্নেহ পরিপাক সহজে হবে না। এবং আজকের ক্লাস করতে করতে তুমি বুঝে যাবা যে কারো যদি হচ্ছে পিত্তথলি কেটে ফেলা দেওয়া হয়, সে কেন হচ্ছে চর্বি জাতীয় খাবার খাইতে পারে না, বা খাইতে গেলে হচ্ছে ডাক্তার অনেক নিষেধ করেন কেন? এর কারণ হচ্ছে পিত্তথলি, এটা থেকে আসলে সাধারণত আসে কি, পিত্ত রসটা আসে। সো পিত্ত রস যদি না আসে, পিত্ত রসের ভিতরে থাকা পিত্ত লবণও আসবে না। পিত্ত লবণ যদি না আসে, সে পিত্ত লবণ আমরা দেখবো যে স্নেহ পরিপাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওই জিনিসটা কিন্তু হবে না। ফলে স্নেহ জাতীয় খাবারের কিন্তু পরিপাকটাও হবে না, ঠিক আছে। সো এই জন্যই সাধারণত যাদের পিত্তথলি অপারেশন করা হয়, যেটাকে বলা হয় কোলেসিস্টেক্টমি, মানে আমাদের যেই গল ব্লাডার বা পিত্তথলি যেটা আছে সেটাকে কেটে ফেলে দেওয়া। সো কেটে ফেলে দিলে তখন কিন্তু ওই স্নেহজাতীয় খাবার সে ইজিলি পরিপাক করতে পারবে না, ঠিক আছে। এবং এই পিত্তরস থেকে আরেকটা তথ্য মনে রাখবা, যে পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, ঠিক আছে, এনজাইম থাকে না। আমরা বাকি যতগুলো রস দেখব, যেমন অগ্নাশয় রস, যেমন সেটা হইতে পারে আন্তরিক রস, প্রত্যেকটা রসে কিন্তু অসংখ্য পরিমাণ এনজাইম থাকবে, অনেকগুলো এনজাইম থাকবে, কিন্তু পিত্তরসে কোনো এনজাইম থাকে না, ঠিক আছে। সো নিচের কোনটি, এই টাইপের তথ্য সাধারণত বা এই টাইপের এমসিকিউ সাধারণত মেডিকেলে বেশি আসে, যে নিচের কোনটি পিত্ত সম্পর্কে বা গল ব্লাডার সম্পর্কে সঠিক তথ্য। পিত্ত সম্পর্কে বা গল ব্লাডার সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পিত্ত লবণ, এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পিত্ত লবণ, ঠিক আছে। মেইনলি থাকে যেটা, সেটা হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ হিসেবে কি থাকে? পিত্ত লবণ হিসেবে থাকতে পারে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, ঠিক আছে। এই টাইপের কিছু পরিমাণ হচ্ছে পিত্ত লবণ থাকে। এই পিত্ত লবণগুলো কি করে? পিত্ত লবণগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এই জিনিসটা এখনই বলে দিই, যেহেতু বলতেছি এই জিনিসটা এখনই বলে দিই। স্নেহ জাতীয় যে পদার্থ আছে, ধরো তুমি তেল চর্বি খাইছো, স্নেহ জাতীয় যে পদার্থ আছে, দেখো অন্যান্য যত খাবার আছে, প্রোটিন জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার,
সেই খাবারের ক্ষেত্রে কীরকমভাবে পরিপাক হয় সেই জিনিসটা আমরা অলরেডি মোটামুটি কিন্তু জানছি। সো সেই খাবারগুলো প্রোটিন, শর্করা, এগুলো নিজে কীরকম ধরনের পদার্থ, এগুলো কিন্তু নিজে ইজিলি পানির সাথে মিশ খাইতে পারে, পানির সাথে কিন্তু ইজিলি মিশ খাইতে পারে। বাট স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে, তেল চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো কিন্তু সহজে পানির সাথে মিশ খেতে পারবে না। পানির সাথে কিন্তু তারা ইজিলি মিশ খাইতে পারবে না, পানির সাথে কিন্তু মিশ খাইতে পারবে না। সো আমরা কিন্তু বলি যে তেলে জলে মিশ খায় না, ঠিক না? তেলে জলে মিশ খায় না আমরা কিন্তু বলি। সো পানির সাথে যদি তারা ভালোভাবে না মিশতে পারে, পানির সাথে যদি এই স্নেহ জাতীয় খাবারটা ভালো করে না মিশতে পারে, তখন দেখো সেম লজিকই কিন্তু আমরা বলতে পারি সে কিন্তু বিভিন্ন যে রস আছে, আন্তরিক রস, অগ্নাশয় রস, সেই রসগুলোর সাথেও সে কিন্তু মিশতে পারবে না। কারণ আন্তরিক রস, অগ্নাশয় রস, লালা রস, যত রস আছে আমাদের বডিতে পরিপাকের জন্য দায়ী যত রস আছে, দেখা যাবে যে সেই সকল রসের ম্যাক্সিমাম অংশই আসলে পানি, ম্যাক্সিমাম অংশই পানি। যেমন দেখো এই অংশগুলো ভালো করে বুঝতে হবে, তাইলে তুমি ফুল মেকানিজমটা বুঝতে পারবা, ঠিক আছে? না হলে তো এগুলো জাস্ট মুখস্থ করার বিষয়, বইতে তো আছে। দেখো ভালো করে দেখো যে গ্যাস্ট্রিক জুস যেটা, গ্যাস্ট্রিক রস যেটা, সেটার প্রায় 99.45%ই হচ্ছে পানি, 99.45%ই হচ্ছে পানি। অন্যান্য যত রস আছে সেই রসগুলোর ক্ষেত্রে আমরা দেখব, সেই রসগুলো আন্তরিক রস বা হচ্ছে বাকি যত রস সেখানে কাজ করবে, সেই রসগুলোর ক্ষেত্রে দেখব যে 90%-এর উপরই হচ্ছে পানি। 90%-এর উপরে পানি থাকা মানে কি? সেই জিনিসটাকে আমরা বলতে পারি অনেকটা পানি জাতীয় পদার্থ। সো গ্যাস্ট্রিক জুস বা হচ্ছে তোমার কি বলা যায় যে আন্তরিক রস, অগ্নাশয় রস, এগুলোর ম্যাক্সিমামই যেহেতু পানি। সো পানির সাথে কোনো একটা কিছু যদি মিশ না খায় তখন কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে যাবে না? পানির সাথে কোনো একটা কিছু মিশতেছে না, সো না মিশতে পারলে তো কাজই করতে পারবে না, ঠিক না? সো এজন্য এই যে স্নেহ জাতীয় পদার্থ, সেটার উপর পিত্ত রসে থাকা পিত্ত লবণ যখন কাজ করে, ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থের উপর পিত্ত রসে থাকা পিত্ত লবণ, সেটা হইতে পারে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, এই টাইপের পদার্থগুলো যখন কাজ করে তখন তাকে ভেঙে এরকম ছোট ছোট স্নেহ দানাতে রূপান্তরিত করতে পারে, তখন তাকে এরকম ছোট ছোট স্নেহ দানাতে রূপান্তরিত করে, স্নেহ দানাতে রূপান্তরিত করে। এবার দেখো লজিক্যালি বুঝতে পারবা তুমি যে এই একটা জিনিসের সাথে বিভিন্ন যেই এনজাইমগুলো আছে, ঠিক আছে, বা বিভিন্ন যেই রসগুলো আছে, সেগুলা মিশে মিশে একদম তার ভিতর পর্যন্ত যাইতে যত সময় লাগবে বা যত কঠিন হবে, তার তুলনায় কিন্তু এই জিনিসগুলোর সাথে মিশা বা তার উপর কাজ করাটা কিন্তু সহজ না, তার উপর কিন্তু কাজ করাটা সহজ। এই জন্য হচ্ছে স্নেহ জাতীয় যে খাবার, সেই খাবার পরিপাকের জন্য পিত্তরসের গুরুত্ব অপরিসীম। পিত্তরস কাজ করতে হবে, পিত্তরসের ভিতরে থাকবে পিত্ত লবণ, যেই পিত্ত লবণ স্নেহজাতীয় যে খাবার সেটাকে কেটে কেটে এরকম ছোট ছোট দানাতে রূপান্তরিত করবে, যে দানাগুলোকে আমরা বলবো স্নেহ দানা। এবং এই যে প্রসেস, সেই প্রসেসকে বলা হবে ইমালসিফিকেশন, সেই প্রসেসকে বলা হবে ইমালসিফিকেশন। সো ইমালসিফিকেশনে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আনসার হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ যদি অপশনে না থাকে সেক্ষেত্রে কি আনসার হবে? আনসার হবে পিত্তরস, ঠিক আছে? সো ইমালসিফিকেশনের ক্ষেত্রে বা স্নেহজাতীয় যেই খাদ্য আছে সেটাকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় রূপান্তরিত করার ক্ষেত্রে কিন্তু পিত্ত লবণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দানাতে যদি রূপান্তরিত না হয়, সেই স্নেহজাতীয় খাবার কি পরিপাক হবে না? একদমই হবে না। আনসার হচ্ছে হবে হয়তো বা, বাট তার অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। এবং খাবার জিনিসটা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত বা আমাদের নাড়িভুঁড়িতে যত বেশি সময় যাবত হচ্ছে স্থায়ী হবে, তত কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য বা আন্তরিক নানান রকমের সমস্যা কিন্তু হওয়ার একটা চান্স থাকে। সো খাবার যত তাড়াতাড়ি পরিপাক হয়ে তার অপাচ্য অংশ আমাদের দেহ থেকে বের হয়ে যাবে এবং তার থেকে যত পুষ্টি উপাদান সেটা আমাদের রক্তে চলে যাবে, তত কিন্তু আমাদের ভালো, যত তাড়াতাড়ি হবে এটা। সো এই জন্য দেখা যাবে যে যাদের হচ্ছে পিত্তথলির অপারেশন হয়েছে, পিত্তথলি কেটে ফেলে দিয়েছে, তাদেরকে ডাক্তার কি বলেন? ডাক্তার বলেন যে আপনি চর্বি জাতীয় খাবার খাবেন না। চর্বি জাতীয় খাবার কিন্তু আপনার জন্য নিষেধ, কারণ চর্বি জাতীয় খাবার খাইলে এই খাবার সহজে হচ্ছে পরিপাক হবে না, তার বডিতে অনেকক্ষণ যাবত থাকবে এবং যত বেশি সময় যাবত হচ্ছে তার পাকস্থলী বা ক্ষুদ্রান্ত এই অংশগুলোতে এই স্নেহ জাতীয় খাবার থাকবে, ততই কিন্তু তার বিভিন্ন রকম সমস্যা হওয়ার চান্স থাকবে। বোঝা গেছে? ডাক্তারি লাইন তো এই জন্যই ইন্টারেস্টিং, ডাক্তার বা ফার্মাসিস্টের লাইন এই জন্য ইন্টারেস্টিং, কারণ মেকানিজমগুলো একবার যদি তুমি বুঝে যাও যে কোনটার কারণে কী হইতেছে, তারপর দেখবা যে তুমি এই জিনিসগুলো নিয়ে রাজত্ব করতে পারতেছো। অন্য সবাই কোনটা ছেড়ে কী পরবো না পরবো, ঠিক আছে, হা হুতাশ করবে, তুমি এগুলো নিয়ে খেলবা, এগুলো তোমার হাতের খেলনা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভাইয়া যেই মাত্র, ঠিক আছে, খুবই বায়োলজির প্রতি দুর্বল একটা স্টুডেন্ট থেকে যেই মাত্র এরকম স্ট্রং হইতে পারছে আল্লাহর মধ্যে, সো আমি জানি রাস্তাটা কীরকম, সেই রাস্তাটাতে তোমাকে হেল্প করার জন্যই কিন্তু এই কোর্সটা ডিজাইন করা, ঠিক আছে? সো এই কোর্সে ভর্তি হয়েছে মানে তুমি অ্যাটলিস্ট ডিরেকশন নিয়ে কোনো হচ্ছে ঝামেলায় পড়বে না, জাস্ট তোমাকে ওই ইফোর্টটা দিতে হবে, ঠিক আছে? সো বুঝতে পারছো? এগুলো কিন্তু এখানে বলা আছে। আর মনে রাখবা এখানে
কিছু পরিমাণ হরমোন কাজ করবে। আমরা কিন্তু বলছি যে হরমোন গ্রন্থি, ওই যে দেখো আবার আগের মেকানিজমে ফেরত যাও, ঠিক আছে, নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে হরমোন গ্রন্থিগুলোকে, হরমোন গ্রন্থি কন্ট্রোল করে এনজাইম গ্রন্থিগুলোকে। সেম লজিকে, ওই লজিকেই হচ্ছে আমরা মনে রাখবো যে কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, এবং আমরা দেখবো যে হচ্ছে সিক্রেটিন, এই দুইটা যে হরমোন আছে সেই হরমোন গিয়ে পিত্তথলির সংকুচন ঘটায়। পিত্তথলির সংকুচন ঘটাইলে তখন পিত্তথলি থেকে পিত্ত বা পিত্তরস হচ্ছে নিঃসৃত হয়, ঠিক আছে। সো হরমোন গিয়ে কাজ করলে এনজাইম বা হচ্ছে আমরা বলতে পারি ডাইজেস্টিভ কাজের জন্য জড়িত যেই জিনিসগুলো আছে সেগুলো থেকে তার উপাদানটা নিঃসৃত হয়। হরমোন গিয়ে হচ্ছে ধাক্কা দিতে হবে, হরমোন গিয়ে ধাক্কা দিতে হবে। এবার দেখো পাকস্থলী থেকে কি আসবে, পাকস্থলী থেকে যখন খাবারটা আসছিল লাস্ট মোমেন্টে আমরা কি বলছিলাম, যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, দেখো যান্ত্রিক পরিপাক কোথায় গেল, এই যে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে পাকস্থলী থেকে আসতে আসতে সে কিসে রূপান্তরিত হয়ে যায়, সে কিন্তু কাইম কিংবা তরল মন্ডে পরিণত হয়ে যায়। এই কাইমের উপর কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্তের বিভিন্ন রস এসে কাজ করতে পারে। সো এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, এই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, পিত্তরস অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না, এই কথাটা আমি অলরেডি বলছি। এবং এর পাশাপাশি এতে প্রচুর পরিমাণে বাইকার্বনেট আয়ন থাকে। বাইকার্বনেট আয়নটা হচ্ছে ওই অ্যাসিড সহ যে খাবার আসছে সেটাকে প্রশমিত করতে হচ্ছে সাহায্য করে। আচ্ছা, এগুলো মোটামুটি আইডিয়া রাখলেই হবে। এবার আসো আমাদের মেইন যে অংশ, যে অংশ থেকে হচ্ছে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে ভাই আমরা কিন্তু বলছি যে ক্ষুদ্রান্তে সব ধরনের খাবার পরিপাক হয়। ক্ষুদ্রান্তে কি হয়, ক্ষুদ্রান্তে কিন্তু সব ধরনের খাবার পরিপাক হয়, সব ধরনের খাবার পরিপাক হয়, বলছি না এটা। সেটা হইতে পারে শর্করা, সেটা হইতে পারে প্রোটিন, সেটা হইতে পারে স্নেহজাতীয় পদার্থ। সো সব ধরনের খাবারের পরিপাক হয়, ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়। নাও দ্য কোশ্চেন ইজ, কীভাবে শর্করা পরিপাক হয়, কিভাবে আমিষ পরিপাক হয়, কিভাবে স্নেহজাতীয় খাদ্যরা পরিপাক হয়। সো শর্করা পরিপাকের জন্য ক্ষুদ্রান্তে নিশ্চয়ই কিছু পরিমাণ এনজাইম লাগবে, প্রোটিন পরিপাকের জন্য নিশ্চয়ই ক্ষুদ্রান্তে কিছু পরিমাণ এনজাইম লাগবে, এবং লিপিড বা স্নেহজাতীয় পদার্থ পরিপাকের জন্য নিশ্চয়ই ক্ষুদ্রান্তে কিছু এনজাইম লাগবে। ওই এনজাইমগুলো কাজ করলে দেন হচ্ছে ফাইনালি গিয়ে ক্ষুদ্রান্তে পরিপাকটা হবে। প্রথমে আসো ক্ষুদ্রান্তে কিভাবে শর্করা জাতীয় খাবার পরিপাক হয়। ক্ষুদ্রান্তে কিভাবে শর্করা জাতীয় খাবারটা পরিপাক হয়। শর্করা জাতীয় খাবার পরিপাকের জন্য ক্ষুদ্রান্তে এই দুই ধরনের রস দরকার। একটার নাম কি, অগ্নাশয় রস, আর একটার নাম হচ্ছে আন্তরিক রস। কেন আমি পিত্তরস লিখলাম না, কারণ আমরা ইতিমধ্যেই বলছি পিত্তরস কনসিস্ট অফ নো এনজাইম, পিত্তরসে কোনো এনজাইম থাকে না, নো এনজাইম। সো এনজাইম না থাকলে খাবার পরিপাকে ডিরেক্টলি তার কিন্তু কোনো ভূমিকা নাই, পরিপাকে সরাসরি তার ভূমিকা নাই। শুধুমাত্র সে কোথায় ভূমিকা পালন করবে, স্নেহজাতীয় খাবার পরিপাকের ক্ষেত্রে, কারণ এই পিত্তরসের ভিতরে পিত্ত লবণ আছে, যে পিত্ত লবণ গিয়ে স্নেহজাতীয় খাবারকে কাটাকুটি করবে। সো পিত্তরসে কিন্তু শর্করা বা প্রোটিন জাতীয় খাবার পরিপাকের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা নাই, বিন্দুমাত্র কোনো ভূমিকা নাই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কাজ করবে হচ্ছে এই দুইটা রস, একটা হচ্ছে অগ্নাশয় রস, একটা হচ্ছে আন্তরিক রস। এখন অগ্নাশয় রসে কিছু পরিমাণ এনজাইম থাকে, আন্তরিক রসে কিছু পরিমাণ এনজাইম থাকে, এবং অনেক ক্ষেত্রেই দেখবা, ঠিক আছে, এগুলো পড়তে পড়তে তোমার অভ্যাস যখন হয়ে যাবে তখন দেখবা যে জাস্ট কোন রসে কি এনজাইম থাকতেছে এই নামটা মনে রাখতে পারলেই বাকি বিক্রিয়া তুমি লিখতে পারতেছো, ঠিক আছে। অগ্নাশয় রসে কোন এনজাইম থাকে, আন্তরিক রসে কোন এনজাইম থাকে, এটার জাস্ট হচ্ছে যদি এনজাইমের নামটা মনে রাখতে পারো তাইলেই হচ্ছে লিখতে পারতেছো। যেমন মেল্টেজ এনজাইম, আমরা ইতিমধ্যেই জানি মেল্টেজ এনজাইম কার উপর কাজ করবে, মেল্টোজের উপর, তাকে কিসের উপর জড়িত করবে, গ্লুকোজে। ল্যাকটেজ এনজাইম কিসের উপর কাজ করবে, ল্যাকটোজের উপর, ল্যাকটোজের উপর ল্যাকটেজ এনজাইম কাজ করলে সে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে রূপান্তরিত করে। সেমলি হচ্ছে দেখো আমরা দেখবো যে হচ্ছে তোমার সুক্রেজ এনজাইম, সুক্রেজ কার উপর কাজ করবে, সুক্রোজের উপর, সুক্রোজের উপর কাজ করলে তাকে পরিণত করবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। সো বিক্রিয়া কিন্তু তুমি লিখতে পারতেছো, বাট তোমার কি মনে থাকবে না, মনে থাকবে না হচ্ছে এনজাইমের নামটা এবং কোন এনজাইমটা কোন রসে থাকে, এটা মনে থাকবে না। সো এজন্য দেখো বইয়ের মাঝে শর্করা পরিপাকের ক্ষেত্রে অগ্নাশয় রস থেকে যেই এনজাইমগুলো নিঃসৃত হয় এবং আন্তরিক রস থেকে যেই এনজাইমগুলো নিঃসৃত হয়, ঠিক আছে, সেই এনজাইমগুলোর নাম মনে রাখার জন্য ভাই একটা ছন্দ দিচ্ছি, এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো। এরকম অনেক ছন্দ দেখবা যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের গাইডে পাওয়া যায়। এগুলো কিন্তু আমাদের কোনো হচ্ছে মানে ক্রিয়েটিভিটির জিনিস না যে এই ছন্দগুলো আমরা বানাইছি, এগুলো দেখবে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের গাইডেই পাওয়া যায়, ঠিক আছে। সো এরকমভাবে মনে রাখতে পারো যে অগ্নাশয় রসে যে এনজাইমগুলো কাজ করে শর্করা পরিপাকের ক্ষেত্রে তাদেরকে মনে রাখতে পারি আমরা আম কথাটা দ্বারা, আম, ঠিক আছে। আমের মাঝে কি আছে, আ আছে, আ থেকে মনে রাখতে পারি অ্যামাইলেজের কথা, এবং সে যেহেতু অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজ সুতরাং তাকে আমরা বলতে পারি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। অগ্নাশয় মানেই তো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ম থেকে মনে রাখতে পারি মেল্টেজের কথা। সো অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী কোন কোন এনজাইম থাকবে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং মেল্টেজ, ঠিক আছে। এই দুইটার নাম আশা করি মনে থাকবে।
এবার আসো আন্ত্রিক রসে কোন কোন এনজাইম থাকে। আন্ত্রিক রসে থাকে 5 রকমের এনজাইম। সে 5 রকমের শর্করা বিশ্লেষী এনজাইমের নামগুলো মনে রাখতে আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, আসল আম। সো ক্ষুদ্রান্তের নিজস্ব রস বলে এটা মনে রাখতে পারো আসল আম দিয়ে। নিজস্ব রস, ক্ষুদ্রান্তের নিজস্ব রস হচ্ছে আন্ত্রিক রস। সো এখানে যেই এনজাইমগুলো নিঃসৃত হবে সেগুলোকে আমরা বলবো আসল আম। আসল আম, আমাদের নিজের সবকিছু কিন্তু আমরা বলি আসল। আসল আমের আ থেকে মনে রাখতে পারো আন্ত্রিক অ্যামাইলেজ বা ইন্টেস্টিনাল অ্যামাইলেজের কথা। আ থেকে অ্যামাইলেজ, সো ইন্টেস্টিনাল অ্যামাইলেজ বা আন্ত্রিক অ্যামাইলেজের কথা মনে রাখতে পারো। স থেকে মনে রাখতে পারো সুক্রেজের কথা। ল থেকে মনে রাখতে পারো ল্যাকটেজের কথা। আবার আম থেকে মনে রাখতে পারো আইসোমল্টেজের কথা। এবং ম থেকে মনে রাখতে পারো মেল্টেজের কথা। ঠিক আছে, এই 5 রকমের এনজাইম কিন্তু আন্ত্রিক রসে পাওয়া যায়, যারা কিনা শর্করা পরিপাক করে। এমনটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতেই পারে যে আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী কোন এনজাইমটা থাকে। সো সেই ক্ষেত্রে এই 5টার মাঝে যেটা অপশনে দেওয়া থাকবে সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে। আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম থাকে এই 5টা: ইন্টেস্টিনাল অ্যামাইলেজ বা আন্ত্রিক অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমাল্টেজ এবং মেল্টেজ। ঠিক আছে, আমি বিক্রিয়াগুলো আর এখানে দেখাচ্ছি না, দেখালে হচ্ছে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, বিক্রিয়াগুলো হচ্ছে বইতে সুন্দরভাবে লেখা আছে। ঠিক আছে, এই জায়গার মানে প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগছে। এখানে কোন ধরনের এনজাইম কাজ করলে কিসে রূপান্তরিত হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে আছে। অগ্নাশয় থেকে যেই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আসে, অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজই হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন জাতীয় খাবারের উপর কাজ করে তাকে মল্টোজে রূপান্তরিত করা। মল্টোজে রূপান্তরিত হয়ে গেছে, বাস আমাদের আর কোনো চিন্তাই নাই। মল্টোজের উপর কাজ করবে মেল্টেজ এনজাইম বা মল্টেজ এনজাইম, তাকে পরিণত করবে গ্লুকোজে। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, সো অগ্নাশয় রস থেকে যেই আম নিঃসৃত হয়, অ্যামাইলেজ এবং মল্টেজ, সেটা দিয়ে কীভাবে খাবার পরিপাক হয় আশা করি বুঝতে পারছো। এবার আসো আন্ত্রিক রস। আন্ত্রিক রসে থাকবে আসল আম। আসল আমের মাঝে কি থাকবে? আন্ত্রিক অ্যামাইলেজ, সুক্রেস, ল্যাকটেস এবং আইসোমল্টেস ও মল্টেস। সো এইগুলা দিয়ে কীভাবে পরিপাকটা হয় সেটা একটু খেয়াল করো। স্টার্চের উপর বা ডেক্সট্রিনের উপর, ডেক্সট্রিন জিনিসটা হচ্ছে এরকম এরকম গ্লুকোজের চেইন। সেটা হইতে পারে 2 থেকে 30টার মতো গ্লুকোজ নিয়ে গঠিত হওয়া। ঠিক আছে, ডেক্সট্রিন হচ্ছে আসলে 2 থেকে 30টার মতো গ্লুকোজের একটা চেইন, ছোট্ট একটা চেইন। ঠিক আছে, সো সেই ডেক্সট্রিন এবং স্টার্চের উপর কাজ করবে আন্ত্রিক অ্যামাইলেজ, তাকে পরিণত করবে মল্টোজ, মল্টোট্রায়োস বা ক্ষুদ্র ডেক্সট্রিনে। ঠিক আছে, এরপর দেখো আইসোমল্টেজ এনজাইম। আইসোমল্টেজ এনজাইম কার উপর কাজ করবে? আইসোমল্টোজের উপর, তাকে রূপান্তরিত করবে মল্টোজ এবং গ্লুকোজে। মল্টোজ পাইছি, লাগাও মল্টেজ, মল্টেজ লাগাও। ঠিক আছে, মল্টেজ তার উপর কাজ করলে তাকে পরিণত করবে গ্লুকোজে। সুক্রোজ, সুক্রোজের উপর কি কাজ করবে? সুক্রোজের উপর কাজ করবে সুক্রেস এনজাইম, তাকে পরিণত করবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। আমরা কিন্তু কোষ রসায়ন যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ে কিন্তু ইতিমধ্যে জেনে আসছি যে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেটা কিনা কি কি দ্বারা গঠিত? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত। সো সুক্রোজকে ভাঙলেও তো এই দুইটাই পাওয়া যাবে। ঠিক আছে, এই দুইটার সমন্বয় হচ্ছে সুক্রোজ গঠিত, তো সুক্রোজকে ভাঙলে হচ্ছে এই দুইটাই পাওয়া যাবে। ল্যাকটোজ, ল্যাকটোজের উপর কাজ করবে কি? দুধের শর্করা, দুধের শর্করার নাম হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজের উপর কাজ করবে ল্যাকটেজ এনজাইম, ল্যাকটেজ এনজাইম কাজ করলে তাকে পরিণত করবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। ঠিক আছে, সো শর্করা পরিপাকটা কেমনে হয় আশা করি একদম ক্লিয়ার। এবার আসো হচ্ছে আমিষ পরিপাক। আমিষ পরিপাকের ক্ষেত্রে দেখো এখানেও অগ্নাশয় রস, আন্ত্রিক রস কাজ করবে। পিত্তরস তো এখানেও কাজ করবে না, কারণ পিত্তরসের মাঝে কোনো এনজাইম নাই। সো এই ক্ষেত্রেও আমরা দেখব যে আমিষ পরিপাকের ক্ষেত্রে অগ্নাশয় রসে কিছু পরিমাণ এনজাইম থাকে, আন্ত্রিক রসে কিছু পরিমাণ এনজাইম থাকে, যে এনজাইমগুলো দিয়ে হচ্ছে মেইনলি পরিপাকের কাজটা হয়। এবং আগের মতোই আমরা যদি জাস্ট এনজাইমের নামটা মনে রাখতে পারি, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এনজাইমের নাম মনে রাখতে পারলে বিক্রিয়াও আমরা ইনশাল্লাহ লিখতে পারবো। এখন দ্য কোশ্চেন ইজ, অগ্নাশয় রসে দেখো বইয়ের মাঝে অগ্নাশয় রসে কতগুলো এনজাইম? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেস, এমিনোপেপটিডেস, ট্রাইপেপটিডেস, ডাইপেপটিডেস, কোলাজিনেস। ঠিক আছে, এরপর দেখো আরও কি আছে? ইলাস্টেস। 8টার মতো এনজাইম কিন্তু আছে, প্রোটিন বিশ্লেষী এনজাইম। এবং জাস্ট এনজাইমের নামগুলো জাস্ট মনে রাখতে পারলেই বিক্রিয়া তুমি লিখতে পারবা। বিক্রিয়া কোনো বিষয় না, বিক্রিয়া লিখতে পারবা। বাট সমস্যা কি? সমস্যা হচ্ছে এনজাইমের নামগুলো আমরা কীভাবে মনে রাখবো। সো এই 8 রকমের এনজাইম মনে রাখতে, 8 রকম এনজাইমের নাম মনে রাখতে আমরা এই ছন্দটা ইউজ করতে পারি। ট্রিপে, ট্রিপে যখন কাকা যায়, কোনো একজন কাকা, তোমার কাকা হইতে পারে। ঠিক আছে, সো ট্রিপে যখন কাকা যায় তখন সে কি করে? পেপসি কোলা খায়। ট্রিপে কাকা পেপসি কোলা খায়, ট্রিপে কাকা পেপসি কোলা খায়। এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? অগ্নাশয় রসে থাকা প্রোটিন বিশ্লেষী এনজাইমের নাম। অগ্নাশয় রসে থাকা প্রোটিন বিশ্লেষী এনজাইমের নাম মনে রাখতে পারি আমরা হচ্ছে এই ছন্দটা ইউজ করি, ট্রিপে কাকা পেপসি কোলা খায়। সো এর ভিতরে দেখো ট্রিপের মাঝে ট্রিপসিন, এটার কথা মনে আছে। ঠিক আছে, আশা করি মনে রাখতে পারবা। কাকা থেকে মনে রাখতে পারি কাইমোট্রিপসিনের কথা এবং কার্বক্সি পেপটিডেজের কথা। কাকা, কা থেকে মনে রাখবা কাইমোট্রিপসিন, কা থেকে মনে রাখবা কার্বক্সি পেপটিডেস। এরপর আসো পেপসি। পেপসির মাঝে পেপ কথাটা আছে না?
পেপ থেকে মনে রাখবা 3 রকম এনজাইমের নাম, 3 রকমের এনজাইমের নাম পেপ থেকে মনে রাখবা, ঠিক আছে? সো দেখো, এমিনোপেপটিডেস, ডাইপেপটিডেস, ট্রাইপেপটিডেস। এমিনোপেপটিডেস, ডাইপেপটিডেস, ট্রাইপেপটিডেস, 3 ধরনের এনজাইমের নাম কিন্তু আমরা পেপসি থেকে মনে রাখতে পারি। কোলা থেকে মনে রাখবা কোলাজিনেজের কথা। খাই থেকে মনে রাখবা, খাইয়ের ই থেকে মনে রাখবা ইলাস্টেজের কথা, খাইয়ের ই থেকে মনে রাখবা ইলাস্টেজের কথা। সো খুবই সহজ একটা মজার একটা ছন্দ। এই ছন্দ দিয়ে কিন্তু আমরা এই 8 রকমের এনজাইমের নাম মনে রাখতে পারি। এবং এনজাইমের নাম যে মাত্র তুমি জানো, বিক্রিয়াও তুমি আরামসে লিখতে পারবে ইনশাল্লাহ। আর আন্তরিক রসে থাকবে শুধুমাত্র এমিনোপেপটিডেস। আন্তরিক রসে থাকবে কি? শুধুমাত্র এমিনোপেপটিডেস। এবার আসো আমরা বিক্রিয়াগুলো একটু দেখার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো, ভালো করে এই জিনিসটা মনে রাখবা যে আমরা কিন্তু একটু আগে লজিক দেখাইছিলাম যে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলা সাধারণত সরাসরি হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় বা সক্রিয় অবস্থায় নিঃসৃত হয় না। কারণ কি? কারণ আমাদের এই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত ম্যাক্সিমামই আসলে প্রোটিন দ্বারাই গঠিত। সো তারা যদি সক্রিয় অবস্থায় নিঃসৃত হয়, তারা পাকস্থলীকে ডাইজেস্ট করে ফেলবে, ক্ষুদ্রান্তকে ডাইজেস্ট করে ফেলবে। সো এই জন্য দেখা যায় যে এই এনজাইমগুলা খাবারের উপস্থিতিতে সাধারণত সক্রিয় হয়। সক্রিয় হওয়ার পর তারপর গিয়ে খাবারের উপর কাজ করে, তারা অন্য কোথাও হচ্ছে কাজ করে না, ঠিক আছে? সো আমরা দেখলাম যে হচ্ছে পেপসিন, প্রোরেনিন, ঠিক আছে, এগুলো হচ্ছে পাকস্থলীতে যখন কাজ করতেছিল তখন আগে তারা হচ্ছে সক্রিয় হয়ে নিচ্ছিল। ঠিক তেমনই আমরা দেখবো যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলোকেও সক্রিয় হইতে হয়, এগুলোকেও কি হইতে হয়? সক্রিয় হইতে হয়। সো ক্ষুদ্রান্তে আমিষ পরিপাকের ক্ষেত্রে এখানেও একটা এনজাইম সক্রিয়করণ ধাপ থাকবে। এখানেও থাকবে কি? এনজাইম সক্রিয়করণ ধাপ। এটা আগে লিখে নিবা, লিখে নেওয়ার পর তারপর গিয়ে হচ্ছে বিক্রিয়াগুলো লিখবা, তারপর গিয়ে বইয়ের এই বিক্রিয়াগুলো লিখবা। তাহলে গিয়ে দেখবা যে হচ্ছে পূর্ণ মার্কস পাচ্ছ, ঠিক আছে? এনজাইম সক্রিয়করণ একটা ধাপ থাকবে। সেই ধাপে আমরা কি লিখবো? আমরা লিখবো যে ট্রিপসিনোজেন। এই এনজাইমটা দেখা যাবে যে একটা অন্য আরেকটা এনজাইমের প্রভাবে সে সক্রিয় হয়েছে, ট্রিপসিনে পরিণত হয়েছে। আরেকটা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। নামগুলো একটু জটিল, বাট পড়তে পড়তে ইনশাল্লাহ দেখবো যে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? একটা হচ্ছে ট্রিপসিনোজেন আর একটা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। সো এই যে ট্রিপসিনোজেন, পাকস্থলীতে বিষয়টা তো একদম সহজ। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড হচ্ছে নিঃসৃত হয়, সেই অ্যাসিডের প্রভাবে হচ্ছে ওই পেপসিনোজেন সেটা পেপসিনে রূপান্তরিত হয়েছিল, প্রোরেনিন সে রেনিনে রূপান্তরিত হয়েছিল। বাট ক্ষুদ্রান্তে কি কোনো ধরনের HCl নিঃসৃত হয়? আনসার হচ্ছে না, ক্ষুদ্রান্তে কিন্তু কোনো ধরনের HCl নাই। ক্ষুদ্রান্তে HCl নিঃসৃত হইলে ক্ষুদ্রান্ত কিন্তু মানে তোমার হচ্ছে পড়ে যাবে বা হচ্ছে ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে। সো ক্ষুদ্রান্তে দেখা যায় যে একটা এনজাইম কাজ করে, এখানে একটা এনজাইম কাজ করে, যেই এনজাইমটার নাম হচ্ছে এন্টারোকাইনেস। খুবই ভালো করে মনে রাখবা, এটার নাম মনে রাখতে হবে, এটার নাম সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রিপসিনোজেন সে কার প্রভাবে সক্রিয় হয়? আনসার হচ্ছে এন্টারোকাইনেস নামক একটা এনজাইমের প্রভাবে। নামের লাস্টে দেখো এজ আছে, এজ থাকা মানেই হচ্ছে এটা একটা এনজাইমের নাম, এন্টারোকাইনেস, লাস্টে কিন্তু এজ আছে। সো এটা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটা কাজ করলে ট্রিপসিনোজেন হচ্ছে সক্রিয় হবে। সক্রিয় হয়ে সে কিসে রূপান্তরিত হবে? ট্রিপসিনে রূপান্তরিত হবে। সক্রিয় হইলে ওই লাস্টের জেন বাদ যাবে, তাইলে তো হইল ট্রিপসিন, সে ট্রিপসিনে রূপান্তরিত হবে। এই ট্রিপসিন গিয়ে কাজ করবে হচ্ছে কাইমোট্রিপসিনোজেনের উপর, তাকে পরিণত করবে সক্রিয় কাইমোট্রিপসিনে, ঠিক আছে? এক বাবুর্চি গিয়ে আরেক বাবুর্চিরে জাগায়, এই বাবুর্চি গিয়ে এই বাবুর্চিরে ডাক দেয়, এই বাবুর্চি সজাগ হয়ে সে গিয়ে আরেকজনের ডাক দেয়, সে গিয়ে হচ্ছে ফাইনালি তারা হচ্ছে গিয়ে কাজ করে, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? সো ভালো করে এই জন্যই মনে রাখবা যে আমাদের ফুল বডিটা একটা রিদমে চলে, তুমি যদি খাদ্যে অনিয়ম করো বা টাইমলি যদি খাবার দাবার না খাও, ঠিক আছে, তখনই কিন্তু আসলে গ্যাস্ট্রিক, আলসার এই সমস্যাগুলো দেখা দিবে, ঠিক আছে? যেই জিনিসটা ভাইয়ার ক্ষেত্রে হয়েছে, আমিও কিন্তু দেখো ক্লাস নিতে গিয়ে অনেক কিছু টেনশন করি, লাইফে কি হবে না হবে, অনেক কিছু আসলে টেনশন কাজ করে। এবং একটা সময় আসলে লাইফে টেনশন তুমি যত দেখবে যে যত বড় হইতেছো ততই আসলে টেনশন বাড়তেছে, ঠিক আছে? সো টেনশন ডেফিনেটলি কাজ করে। সো এগুলার কারণে কিন্তু হচ্ছে দেখা যাবে যে টাইমলি খাওয়া দাওয়া হয় না, এবং খাওয়া দাওয়া না হইলে কিন্তু তখন এই এনজাইমগুলো কিন্তু প্রপার টাইমে ঠিকমতো হচ্ছে রিলিজ হতে পারে না, অ্যাক্টিভেট হতে পারে না। তখন গিয়ে কিন্তু আমাদের পাকস্থলীতে নানান রকমের রোগের সৃষ্টি হয়, বদহজম বা এই টাইপের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এখান থেকেই হচ্ছে অরিজিন হয়েছে, এখান থেকেই সাধারণত তৈরি হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, বাকি জিনিস তো তুমি লিখতেই পারবা, আরামসে বইতেই আছে। দেখো এই যে ট্রিপসিন সে, ঠিক আছে, সে হচ্ছে এন্টারোকাইনেজের প্রভাবে সক্রিয় হয়ে তারপর গিয়ে হচ্ছে সে কার উপর কাজ করবে? প্রোটিউস এবং পেপটনের উপর কাজ করবে। প্রোটিউস পেপটন কই থেকে আসছে ভাইয়া? ওই যে পাকস্থলীও তো প্রোটিনের পরিপাক হয়েছিল, পাকস্থলীতে প্রোটিন সেটা পরিপাক হয়ে
এই পেপসিন রেনিনের প্রভাবে কিসে রূপান্তরিত হয়েছিল? প্রোটিউজ এবং পেপটোনে। দেখো মনে পড়তেছে কিনা? প্রোটিউজ এবং পেপটোনে যে রূপান্তরিত হয়েছিল পাকস্থলীতে। একটু আগে আমরা জাস্ট আধা ঘন্টা আগে এইগুলো পড়ে আসছি। দেখো আধা ঘন্টা আগে কিন্তু আমরা এই জিনিসগুলো পড়ে আসছি, ঠিক আছে? এই যে পাকস্থলীতে কি হয়েছিল? প্রোটিন, পেপসিন এবং রেনিনের প্রভাবে তারা রূপান্তরিত হয়েছিল প্রোটিউজ এবং পেপটনে। ওই প্রোটিউজ এবং পেপটন পাকস্থলী থেকে এরপর কোথায় আসবে? ক্ষুদ্রান্তে আসবে। ক্ষুদ্রান্তে আসলে এদের উপর কাজ করবে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলা, ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন কাজ করলে তাকে পাঁচটা কিসে রূপান্তরিত করবে? পলিপেপটাইডে রূপান্তরিত করবে, ঠিক আছে? পলিপেপটাইডে রূপান্তরিত করবে। পলিপেপটাইডে রূপান্তরিত করার পর সেই পলিপেপটাইডের উপর কাজ করবে 3 ধরনের পেপটিডেস এনজাইম। কার্বক্সিপেপটিডেস, ঠিক আছে, এমিনোপেপটিডেস, ট্রাইপেপটিডেস, আরেকটা এনজাইম, 4 রকমের এনজাইম, ডাইপেপটিডেস, ঠিক আছে? একটা প্রোটিনের চেইন চিন্তা করো। প্রোটিনের চেইন চিন্তা করলে দেখো, প্রোটিন মানেই হচ্ছে এমিনো অ্যাসিডের মালা। একদম ফার্স্ট ক্লাস থেকেই, ঠিক আছে, আমার বায়োলজি কোর্সে সাইকেল 1-এর একদম প্রথম ক্লাস থেকে কিন্তু এটা বলে আসছে। প্রোটিন মানেই হচ্ছে এমিনো অ্যাসিডের মালা। এবার সেই মালাতে কয়টা এমিনো অ্যাসিড আছে বা কয়টা বন্ধন আছে এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি হচ্ছে এরকম ধরো 3টা এমিনো অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে আমরা বলি ট্রাইপেপটাইড। যদি 2টা এমিনো অ্যাসিড যুক্ত থাকে তখন তাকে আমরা বলি ডাইপেপটাইড। সো প্রোটিনের পরিপাক মানেই হচ্ছে আমরা কাটাকুটি করতেছি, এই বন্ধনগুলো ভাঙতেছি। সো বন্ধনগুলো ভাঙার ক্ষেত্রে দেখো কার্বক্সিপেপটিডেস, সে কি করবে? সে হচ্ছে প্রান্তীয় 2টা অংশকে আলাদা করে ফেলবে। প্রান্তীয় মানে এই ফুল মালাটা থেকে লাস্টের যে 2টা যেই অংশ আছে সেটাকে আলাদা করে ফেলবে। সেটাকে আলাদা করে ফেললে দেখো কিসে রূপান্তরিত হইতেছে? সে রূপান্তরিত করতেছে ডাইপেপটাইডে। 2টা মালা বা 2টা যেহেতু পুঁতি আলাদা করছে, ডাইপেপটাইডে রূপান্তরিত করবে। ডাইপেপটাইড, এটার উপর ফার্দার ডাইপেপটাইডেস কাজ করতে হবে। ডাইপেপটাইডেস কাজ করলে ডাইপেপটাইড থেকে রূপান্তরিত হবে এমিনো অ্যাসিডে, ঠিক আছে? আর যদি কাজ করে হচ্ছে তোমার ধরো অন্যান্য বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় কোথাও যদি হচ্ছে ট্রাইপেপটাইড তৈরি হয়, সেই ট্রাইপেপটাইডের উপর কাজ করবে কে? ট্রাইপেপটিডেস এনজাইম। যে ট্রাইপেপটিডেস এনজাইম এই বন্ধনগুলোকে ভাঙবে। আলটিমেটলি যে পুঁতিগুলো পাচ্ছি প্রত্যেকটা পুঁতিকে কি বলা হবে? এমিনো অ্যাসিড। সো আলটিমেটলি দেখো প্রত্যেকটা জায়গাতেই প্রোটিন পরিপাকের পর আলটিমেটলি সেটা কিসে রূপান্তরিত হচ্ছে? এমিনো অ্যাসিডে, ঠিক আছে? সরল পেপটাইড এবং সরল পেপটাইডের উপর বিভিন্ন পেপটিডেস এনজাইম কাজ করলে তাকেও সে রূপান্তরিত করবে এমিনো অ্যাসিডে। প্রোটিন এটা হচ্ছে এমিনো অ্যাসিডের মালা। সেই মালাকে আমরা যদি ছিঁড়ে ফেলি আলটিমেটলি আমরা কি পাবো? এমিনো অ্যাসিডই পাবো, ঠিক আছে? সো আলটিমেটলি সকল প্রোটিন হচ্ছে এমিনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, প্রোটিন পরিপাকটা আমরা বুঝলাম। এখানে আমরা দেখো 2টা এনজাইমের মাঝে একটা পার্থক্য পড়বো, একটা হচ্ছে পেপসিন আর একটা হচ্ছে ট্রিপসিন। পেপসিন জিনিসটা কোথায় পাইছিলাম আমরা? পেপসিন পাইছিলাম পাকস্থলীতে। ট্রিপসিন কোথায় পাইলাম? ট্রিপসিন পাইলাম ক্ষুদ্রান্তে। সো 2টা বিভিন্ন জায়গায় হচ্ছে কাজ করে। পেপসিনের উপর কাজ করে হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাকে সক্রিয় করতে। অন্যদিকে ট্রিপসিনের উপর কাজ করে হচ্ছে এন্টারোকাইনেস। পেপসিন সেটা হচ্ছে পাকস্থলীতে প্রোটিনকে প্রোটিউজ এবং পেপটনে রূপান্তরিত করে। ট্রিপসিন প্রোটিউজ এবং পেপটনকে হচ্ছে পলিপেপটাইডে রূপান্তরিত করে। আচ্ছা, এবার আসো হচ্ছে স্নেহ পরিপাকটা দিয়েই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকে আমরা হচ্ছে অনেক কিছু বোঝার চেষ্টা করছি, যে কারণে ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে। বাট আশা করি হচ্ছে একটা স্যাটিসফাইড, শান্তিপূর্ণ একটা মন নিয়ে তুমি হচ্ছে এই ক্লাসটা শেষ করতে পারবা। কারণ অনেক কিছু জেনে গেছো তুমি, যে কিভাবে বিভিন্ন এনজাইম সক্রিয় হয়, কেন সক্রিয় হইতে হয়, বিভিন্ন ওষুধ কেমনে কাজ করে, এটাও আশা করি হচ্ছে টুকটাক জেনে গেছো, ঠিক আছে? এবং কোন জিনিসটা কোনটাকে নিয়ন্ত্রণ করে এটাও আশা করি জেনে গেছো। স্নেহ পরিপাকের ক্ষেত্রে আমরা তো আগেই বললাম, স্নেহ পরিপাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের পিত্ত রসে থাকা পিত্ত লবণের মাঝে বলছিলাম সোডিয়াম গ্লাইকোকোলেটের কথা, সোডিয়াম টরোকোলেটের কথা, কিংবা পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, ঠিক আছে? এই জিনিসগুলো কাজ করলে তাকে সে কিসে রূপান্তরিত করবে? দেখো এগুলো আগেই পড়াইছি। পিত্ত লবণ সেটা এই স্নেহর উপর কাজ করলে তাকে রূপান্তরিত করবে স্নেহ দানাতে। যেই প্রসেসটাকে আমরা বলছিলাম ইমালসিফিকেশন। সো এখান থেকে সৃজনশীলের কতে আসতে পারে ইমালসিফিকেশন কাকে বলে? ইমালসিফিকেশন সংজ্ঞাটা দিলে কি দিবা? সহজ সংজ্ঞা যদি দিতে হয়, যে স্নেহজাতীয় খাবার ক্ষুদ্রান্তে আসার পর তার উপর পিত্তরসে থাকা নানান রকমের পিত্ত লবণ, যেমন সেটা হইতে পারে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট কাজ করলে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় সে রূপান্তরিত করে, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকেই বলা হয় ইমালসিফিকেশন। এরকমভাবে কিন্তু হচ্ছে তুমি সংজ্ঞাটা দিতে পারো। সো সৃজনশীলের কতে আসলে কিন্তু এটা এরকমভাবে আসবে, ইমালসিফিকেশন কাকে বলে। অথবা হচ্ছে এটা এমসিকিউতে আসতে পারে, যে নিচের কোনটি ইমালসিফিকেশনে ভূমিকা পালন করে, বা নিচের কোনটি পিত্ত সম্পর্কে সঠিক তথ্য। আনসার হচ্ছে পিত্ত, সে কিন্তু
পিত্ত লবণ সাপ্লাই দেয় এবং সেই পিত্ত লবণ গিয়ে কিন্তু ইমালসিফিকেশন করে, ঠিক আছে, অর্থাৎ স্নেহ পরিপাকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো পিত্ত সম্পর্কে যেই তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভাইয়া হচ্ছে লিখে দিছে অলরেডি, আশা করি তোমরা এগুলা মনে করতে পারতেছো। আচ্ছা, অগ্নাশয় রসে এবার আসুন মেইন পরিপাকের জায়গাতে আমরা যাই। পরিপাকের জায়গাতে যাই, ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক দেখলাম, প্রোটিন পরিপাক দেখলাম, ঠিক আছে, এগুলো সব আমরা পড়ে ফেলছি মাশাল্লাহ। এবার আসো স্নেহ পরিপাক। স্নেহ পরিপাকের ক্ষেত্রেও এখানে দুই রকম রস কাজ করবে, একটা হচ্ছে অগ্নাশয় রস, আন্তরিক রস। পিত্ত রসে তো কোনো এনজাইম থাকে না, কাজে পিত্ত রস এখানে আসবে না। এখানে আসার আগেই কিন্তু সে কাজ করে ফেলছে অলরেডি। সে কি করছে, স্নেহকে হচ্ছে স্নেহ দানাতে রূপান্তরিত করছে ইমালসিফিকেশন করার মাধ্যমে। সো অগ্নাশয় রসে হচ্ছে এই স্নেহ পরিপাককারী বিভিন্ন লাইপেজ এনজাইম থাকবে, আবার আন্তরিক রসও দেখবা যে এই স্নেহ পরিপাককারী বিভিন্ন রকমের লাইপেজ এনজাইম থাকবে, ঠিক আছে। যত লিপিডকে পরিপাক করতে পারে যে এনজাইম তাদেরকে বলা হয় লাইপেজ এনজাইম, লাইপেজ এনজাইম। সো অগ্নাশয় রসে থাকবে কিছু লাইপেজ, আন্তরিক রসে থাকবে কিছু লাইপেজ। সো অগ্নাশয় রসে স্নেহ পরিপাককারী কোন এনজাইম থাকে, আমরা মনে রাখবো তিনটা এনজাইম, যেই এনজাইমগুলোর নাম মনে রাখতে আমরা এই তথ্যটা মনে রাখতে পারি। লাইফের কষ্ট, আমাদের লাইফে কত কষ্ট, ঠিক না। সো লাইফের কষ্ট দিয়ে মনে রাখতে পারি। লাইফের থেকে মনে রাখবা, থেকে মনে রাখবা লাইপেজের কথা, থেকে মনে রাখবা ফসফোলাইপেজের কথা, কষ্ট থেকে মনে রাখবা কোলেস্টেরল এস্টারেজের কথা। এরপর আসলে আন্তরিক রসে স্নেহ পরিপাককারী কি কি এনজাইম থাকে। আন্তরিক রসে স্নেহ পরিপাককারী এনজাইম হিসেবেও থাকবে বিভিন্ন রকমের লাইপেজ এনজাইম। কাজেই এখানেও যে ছন্দটা, সেই ছন্দের মাঝেও ওই লাইফ কথাটা চলে আসবে, ঠিক আছে। সো এখানের যে ছন্দটা সেটা হচ্ছে লাইফলেস মদন। মদন মানে হচ্ছে একটু বোকাশোকা লোক আর কি, ঠিক আছে। সো লাইফলেস মদন থেকে মনে রাখতে পারো এখানে যে তিনটা এনজাইম কাজ করবে। লাইফ থেকে মনে রাখতে পারো লাইপেজের কথা, ঠিক আছে, আন্তরিক লাইপেজ, আর এই লাইপেজটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। সো দুটো কিন্তু ভিন্ন লাইপেজ। এরপর হচ্ছে তোমার লেস থেকে মনে রাখতে পারো লেসিথিনের কথা, মদন থেকে মনে রাখতে পারো মনোগ্লিসারাইডেস। এই তথ্যগুলো মনে রাখতে পারলে বিভিন্ন যেই স্নেহ পরিপাকারী এনজাইমগুলো এখানে লেখা আছে সেগুলোর বিক্রিয়াগুলো ইজিলি মনে রাখতে পারবো ইনশাল্লাহ। যেমন অগ্নাশয় রস, দেখো অগ্নাশয় রসে আমরা কি বলছিলাম, লাইফের কষ্ট, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ। সো লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ এগুলো কিভাবে কাজ করে। লাইপেজ স্নেহকণা, ওই যে ইমালসিফাইড ফ্যাট কিংবা ওই পিত্ত লবণ কাজ করার পর স্নেহ যে ছোট ছোট দানায় পরিণত হয়েছিল সেই দানার উপর কাজ করবে হচ্ছে এই অগ্নাশয় রসে থাকা প্যানক্রিয়াটিক লাইপেজ। অগ্নাশয় রসে থাকা প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করলে সেই স্নেহকণা সেটা রূপান্তরিত হবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে, ঠিক আছে। স্নেহের রূপান্তরটা খুবই সহজ, স্নেহের কাজই হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়ে যাওয়া। সো স্নেহকণার উপর এই প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করলে তাকে রূপান্তরিত করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। এরপর আসো 2 নাম্বার, ঠিক আছে। লিপিডটা যদি হচ্ছে হয় ফসফোলিপিড, তার উপর কাজ করবে ফসফোলাইপেজ, তাকে রূপান্তরিত করবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। এবং যেহেতু ফসফোলিপিড তার মানে কি ফসফেট একটা প্রান্ত থাকবে, অর্থাৎ ফসফরিক অ্যাসিডে রূপান্তরিত করবে, ঠিক আছে। কোলেস্টেরল এস্টার যদি খাই বা কোলেস্টেরল এস্টার যদি হচ্ছে কারো বডিতে যায় তখন তার উপর কাজ করবে কোলেস্টেরল এস্টারেজ, তাকে রূপান্তরিত করবে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে। এবার আসো আন্তরিক রসে। আন্তরিক রসে কি কি এনজাইম থাকে, লাইফলেস মদন, সেখান থেকে মনে রাখতে পারো লাইপেজ, লেসিথিনেস, মনোগ্লিসারাইডেস, ঠিক আছে, এদের কথা। সেখান থেকে আমরা কি মনে রাখবো যে আন্তরিক রসে লাইফলেস মদনের মাঝে লাইপেজ যে এনজাইমটা থাকে যেটাকে বলা হয় আন্তরিক লাইপেজ বা ইন্টেস্টিনাল লাইপেজ, সেটা স্নেহকণের উপর কাজ করলে তাকে রূপান্তরিত করবে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করবে, ঠিক আছে, মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করবে। আচ্ছা, এরপর আসলে লেসিথিনেস কাজ করবে কার উপর, লেসিথিনের উপর। লেসিথিন জিনিসটা কই পাইছিলাম দেখো তো একটু মনে করে। লেসিথিন কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে আমরা যখন কোষঝিল্লির গঠন পড়ছিলাম, একদম প্রথম সাইকেলে আমরা যখন কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা পড়ছিলাম তখন সেখানে কিন্তু ছিল এই জিনিসটা লেসিথিন, ঠিক আছে। ফসফোলিপিডের মাঝে সবচেয়ে জটিলতম ফসফোলিপিড ছিল লেসিথিন। এই লেসিথিন এটা কিন্তু পলিথিন না, লেসিথিনের উপর কাজ করবে লেসিথিনেস এনজাইম, তাকে রূপান্তরিত করবে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে, 4টা জিনিসে রূপান্তরিত করবে, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিনে রূপান্তরিত করবে। মনোগ্লিসারাইডেস, দেখো মনোগ্লিসারাইডেস সে নিশ্চয়ই কাজ করবে মনোগ্লিসারাইডের উপর, তাকে রূপান্তরিত করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে, ঠিক আছে। এইগুলো তো গেল, এগুলো মনে রাখতে আমাদের অবস্থা কাইল হয়ে যাচ্ছে। স্টিল এছাড়াও এর পাশাপাশি হচ্ছে এখানে নানান রকমের নিউক্লিওডেস, নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস এরকম এনজাইম কাজ করে, যেই এনজাইমগুলো গিয়ে নিউক্লিক অ্যাসিড
বিভিন্ন রকমের যে নিউক্লিক অ্যাসিড, ধরো ডিএনএ আরএনএ, সেগুলো যদি আমাদের এই পরিপাকতন্ত্রের ভিতরে চলে যায় কোনো একটা কারণে, ধরো কোনো একটা জীবাণু বা কোনো একটা উপাদানের ডিএনএ আরএনএ চলে গেছে আমাদের ভিতরে, সো সেই ডিএনএ আরএনএর ভিতরে যে নিউক্লিক অ্যাসিড থাকে, যে নিউক্লিওটাইড থাকে, যে নিউক্লিওসাইড থাকে, সেগুলোর উপর বিভিন্ন এরকম নিউক্লিয়াস বা নিউক্লিওটাইডেস অথবা নিউক্লিওসাইডেস এনজাইম কাজ করবে, কাজ করে তাকে কিসে রূপান্তরিত করবে। এগুলো কিন্তু তিনটা জিনিস দ্বারা গঠিত, আমরা জানি, ফসফেট গ্রুপ, পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন গঠিত ক্ষার। এই তিনটা জিনিসই বিশ্লিষ্ট করবে বা লাইসিস করবে। ঠিক আছে, আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, বাট স্টিল আমরা বিভিন্ন খাবারের যে পরিপাক আছে সেই পরিপাক অংশটা দারুণভাবে শেষ করতে পারলাম। আশা করি যা পড়াইছি সেগুলা একটু বারবার রিভিশন দিবা বা একটু প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস, বুঝতে পারছো, বইতে সুন্দরভাবে বিক্রিয়াগুলো লেখাই আছে, জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, আর তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক মায়া নিয়ে হচ্ছে আমি এই ক্লাসগুলো বানানোর চেষ্টা করি। সো একটু বোঝার চেষ্টা করো যে এই ভাইয়াটা আমার জন্য এক্সট্রা দরদ দেখাচ্ছে, এক্সট্রা আসলেই হচ্ছে আমার জন্য অ্যাফেকশনেট। সো এই জন্য ডেফিনেটলি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা, আর নিজের বন্ধুদেরকেও আমাদের এই কোর্সে ভর্তি হতে বললো, যদি হচ্ছে মনে হয় আর কি যে কোর্সের ক্লাসগুলো আসলে আমাকে বায়োলজিকে নতুনভাবে এক্সপ্লোর করতে হচ্ছে সাহায্য করছে। ওকে, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।